তো আমার মনে হয় হচ্ছে ওই যে লেআউট চেঞ্জ হয়ে গেলে লেআউট চেঞ্জের জন্য হচ্ছে ওই ডিফল্ট লেআউটে ব্যাক করা যায়। আর আরেকটা যেটা, ওই কখনো যদি ইনস্টল মানে রিইনস্টল দেওয়ার প্রয়োজন নেই। আপনি যেটা করবেন, যদি ফাইল সেভ হচ্ছে না, এরকম যদি কোনো প্রবলেম হয়, ওই ম্যাটল্যাবটা ইয়ে করে দিবেন, ইয়ে বন্ধ করে দিবেন, দেন আবার ঢুকবেন। ওইটা করলে অনেক সময় হচ্ছে ওই যে ফাইল জি স্যার, সেভ আপনার ১ হচ্ছে না। নাম্বারটাই হইছিল কিন্তু 2nd টা করতে যেয়ে এই সমস্যাটা হইছে। কারণ ফাইল সেভ হচ্ছে না, ওরকম প্রবলেম আসলে হচ্ছে ম্যাটল্যাব অনেক সময় হ্যাং করে ফেললে তখন এই প্রবলেমটা হয়। বাট ইউজুয়ালি আমি যখন পার্সোনালি যখন কাজ করেছি আমার পিসি বা আমার ল্যাপটপে, আমি কখনো পাইনি। বাট এই প্রবলেমটা আমি ইয়েতে দেখতাম, আপনাদের ভার্সিটির ল্যাবে দেখতাম। ভার্সিটি ল্যাবে অনেক সময় পিসিতে কেন জানি হচ্ছে এই প্রবলেমটা একটু কমন ছিল। বাট ওইটা তখন একটা উপায় ছিল, ম্যাটল্যাব শাটডাউন করে দিয়ে আবার ওপেন করলে ঠিক হয়ে যেত। আমার মনে হয় ওরকম করলেই মনে হয় হয়ে যেত। সমস্যা নেই, আপনি জি সলভ স্যার। করে ফেলতে পারছেন। ওকে, আমরা একটু নাম্বার 4। 4 হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিস। ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিস এই জিনিসটা হচ্ছে আপনার, আমরা এক্স নাম্বার 2 এর সাথে মিল আছে। এক্স নাম্বার 2 এ কিন্তু লেখা ছিল টাইম ডোমেন অ্যানালাইসিস অফ ডিসক্রিট টাইম সিগন্যালস এন্ড সিস্টেম। আর আজকে আমরা দেখছি কি, ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিস দেখবো। ফ্রিকোয়েন্সি ডোমেনে আমরা আসলে এই জিনিসটা দেখবো, ডিএফটি। ডিএফটি মানে হচ্ছে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি আসে। আমরা আসলে ফুল ডিএফটি থিওরিতে যাচ্ছি না। আমরা যেটা দেখবো যে একটা ফ্রিকোয়েন্সি ডোমেনের ইনফরমেশন ব্যবহার করে আমরা কিভাবে আমরা ফিল্টার করতে পারি। ফিল্টার অপারেশন বলতে হচ্ছে ফিল্টার ফাংশন না, মানে হচ্ছে ফিল্টার অপারেশন মিনস আপনার লো পাস ফিল্টার ডিজাইন করা বা হাই পাস ফিল্টার ডিজাইন করা। এই জিনিসটা আমরা একটু দেখবো। এই জিনিসটা যদি দেখে থাকি, তাহলে অ্যাটলিস্ট আমরা একটু ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিস কিভাবে করা যায়, এটা আমরা একটু একটা আইডিয়া পাবো। এখন আমরা এর আগ পর্যন্ত যত কিছু করেছি এক্সপেরিমেন্ট নাম্বার 2 তে, ওগুলো সব টাইম ডোমেন সিগন্যালের উপর। আজকে যেগুলো ইনফরমেশন গুলো হবে, এগুলো একটু ফ্রিকোয়েন্সি ডোমেনের ইনফরমেশন নিয়ে কাজ হবে। তো এটার জন্য একটু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকাটা একটু জরুরি। বিশেষ করে ডিএফটির ইকুয়েশন যদি আমরা একটু খেয়াল করি, ডিএফটির ইকুয়েশন দিয়ে শুরু করছি আমি। ডিএফটির ইকুয়েশনকে আমরা এইভাবে লিখতে পারি, আপনারা সবাই এটা জানার কথা। এটাকে ডিএফটির ইকুয়েশন বলা হয়, যেখানে কে এর মান 0, 1, 2 আপ টু n-1 কে ডিএফটি বলা হয়। এখন আরেকটা ইকুয়েশন ছিল, এক্স্যাক্টলি সেম ইকুয়েশনটাই, এটাকে এইভাবেও লেখা যায়। উপরের এই ইকুয়েশনে একটা মিসিং গিয়েছে। কি মিসিং গিয়েছে? ওয়ান, এন মিসিং গিয়েছে। এন হবে একটা সাথে। এক্স কে ইকুয়াল টু সামথিং কে 0 টু আপ টু n-1। এক্স্যাক্টলি এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটাতে কারো দ্বিমত আছে? সেম জিনিস, এটা তো আপনারা বুঝেন, রাইট? হ্যালো। জি স্যার। জি স্যার। ওকে, এটা যদি বুঝে থাকেন, তাহলে আসলে আমি এই ইকুয়েশনটা আমার আর লেখার কোনো দরকার নাই। আমি আসলে হচ্ছে এই লাস্ট ইকুয়েশনটা লিখতে পারি, তার সাথে এইটা ইনফারেন্সটা লিখে দেবো। ওমেগা কে হচ্ছে আমার 2 পাই বাই এন, 2 পাই বাই এন ইন্টু কে, যেখানে কে এর মান হচ্ছে 0, 1, 2 এরকম করে n-1 পর্যন্ত। তো এই ইকুয়েশন ওই ইকুয়েশন এক জিনিস, এটা আমার আসলে আর বলার কিছু নাই। এটাকে বলা হচ্ছে ডিএফটি ইকুয়েশন। আপনারা ডিএফটি পড়ার আগে আরেকটা জিনিস পড়েছিলেন, এটাকে বলা হতো কি, ডিটি এফটি। ডিটি এফটি তে ইকুয়েশনটা অলমোস্ট একই ছিল, জাস্ট পার্থক্য কি হতো,
এখানে ওমেগা লেখা হতো, ওমেগা কে লেখা হতো, এখানে শুধুমাত্র কি লেখা হয়, ওমেগা, শুধু ওমেগা লেখা হতো। এটাকে ডিটিএফটি ইকুয়েশন বলা হতো, এটাকে ডিএফটি ইকুয়েশন বলা হতো, রাইট? ইটস দ্য সেম। পড়েছেন এগুলা? জি স্যার। এখন এখানে উপরে ডিটিএফটি তে যে ওমেগা যে ইউজ করা হতো, এই ওমেগাটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, এখানে ওমেগা যে কোনো মান বসানো যেত। বাট আমার ডিএফটি তে ওমেগার যে কোনো মান বসানো যায় না, ওমেগার কিছু ডিসক্রিট ভ্যালু বসাতে হয়, ওমেগা 0, ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3, এভাবে করে কত পর্যন্ত, ওমেগা n-1 পর্যন্ত। এই যে এখানে কতগুলো পয়েন্ট আছে, এখানে আমার টোটাল n সংখ্যক পয়েন্ট আছে। যেহেতু n সংখ্যক পয়েন্টের আমি ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো আমি ইভালুয়েট করছি কার, ডিটিএফটি তে, ওমেগার ইকুয়েশনটার মধ্যে জাস্ট আমি ওমেগার পরিবর্তে কি বসাচ্ছি, একবার ওমেগা 0, একবার ওমেগা 1, একবার ওমেগা 2, n সংখ্যক ফ্রিকোয়েন্সি ভ্যালু বসাচ্ছি, আমি n সংখ্যক কি পাবো, এক্স ওমেগার মান পাবো। এই যে n সংখ্যক ভ্যালুগুলো পাচ্ছি, এগুলোকে একত্রে আমাকে বলা হয় হচ্ছে ডিএফটি সিকোয়েন্স বলা হয়। ডিএফটি সিকোয়েন্স মিনস x0, x1, ওমেগার জন্য x0 পাচ্ছি, ওমেগা 1 এর জন্য x1 পাচ্ছি, রাইট? এতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে আছেন, যে এইভাবে করে x0, 1, 2, 3 করে আপ টু n-1 পর্যন্ত আমি কি পাবো, এগুলোকে বলা হবে ডিএফটি সিকোয়েন্স। এখন একটু ভালো করে খেয়াল করেন, এই ডিএফটি সিকোয়েন্সটা অরিজিনালি যে x, এটা আসছে আসলে কোথা থেকে, এটা আসছে আমার এই এক্স ওমেগা এই ইকুয়েশনটা থেকে। এখানে ওমেগাটা কি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ছিল, ওমেগার এখন কন্টিনিউয়াস মান নিয়ে আমি ডিসক্রিট কিছু মান নিচ্ছি। এই যে ডিসক্রিট মান নিচ্ছি, তার মানে কি আমি ডিটিএফটি যেটা মানে ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা, সেটাকে আমরা কি করছি, স্যাম্পলিং করছি। সেটাকে আমরা স্যাম্পলিং করছি, স্যাম্পলিং করে কি পাচ্ছি, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম পাচ্ছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে। জি স্যার। এখন আমরা রেঞ্জ একটু চিন্তা করি, 0 থেকে পাই, পাই থেকে 2 পাই। আমরা আগে একটি স্পেকট্রাম এঁকে ফেলি। তো এরকম কিছু আছে। ইউজুয়ালি এগুলো কি হয়, সিমেট্রিক হয়ে থাকে। সিমেট্রিক কেন হয়, কারণ হচ্ছে আমরা রিয়েল ভ্যালুড সিগন্যালের কি করি, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম বা ফুরিয়ার ট্রান্সফর্ম করছি। রিয়েল ভ্যালুড সিগন্যালের এই স্পেকট্রাম গুলো কি হয়, সিমেট্রিক প্রপার্টি ফলো করে থাকে। ম্যাগনিটিউড গুলো সিমেট্রিক, আর হচ্ছে আপনার অ্যাঙ্গেল গুলো হচ্ছে একটু ডিফারেন্ট সিমেট্রিসিটি, ওটাকে বলা হচ্ছে ওই যে অড সিমেট্রিক সেটি ফলো করে। একটা হচ্ছে ইভেন সিমেট্রিক ফলো করে হচ্ছে ম্যাগনিটিউড। আচ্ছা, অড আর ইভেন ওটা আসলে মনে রাখার দরকার নেই বা আমার দেখানোর প্রয়োজন নাই অত, বাট এটা প্রকারভেদ আছে আর কি। আমরা এখানে যে সবুজ কালার যে প্লটটা করলাম, এটা আসলে প্লট করলাম কি, আমি প্লট করলাম হচ্ছে এক্স ওমেগা। কেন এক্স ওমেগা প্লট করলাম, এটা কেন এক্স ওমেগা ম্যাগনিটিউড বলছি, আমি মানে যেহেতু কিছু স্পেকট্রাম যদি বলা থাকে, কিছু না বললে আমরা এটা কি বুঝি, ম্যাগনিটিউড স্পেকট্রাম বুঝি, এই জন্য আমি ম্যাগনিটিউড দেখাচ্ছি। কারণ এটা কমপ্লেক্স নাম্বার হতে পারে, ম্যাগনিটিউড শো করতে পারবো শুধুমাত্র এক্সেসে। এক্স ওমেগা, এক্স ওমেগাটা কেন বললাম, আমি কেন এটাকে এক্স ওমেগা কে বললাম না, এটা না বলার কারণ হচ্ছে আমি কিন্তু কি ছবি দেখছি দেখান তো, এটা কন্টিনিউয়াস ছবি এঁকেছি না, কন্টিনিউয়াস ওমেগার জি প্রত্যেকটা স্যার। ভ্যালুর জন্য ভ্যালু পাবো আমি, তো এই জন্য আমি কি এক্স ওমেগা লিখছি। তো এটা আসলে এই সবুজ কালারে যেটা আঁকলাম সেটাকে আসলে কি ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। এখন এটাকে যদি আমরা স্যাম্পল নিই, কোন কোন ওমেগার স্যাম্পল নিব একটু বলেন তো। ওমেগা 0, ওমেগা 0 মানে হচ্ছে কি, আমরা ওই যে ফর্মুলাতে বসাবো, তো যদি আমরা একটু খেয়াল করি, ওমেগা 0 মানে হচ্ছে 0, ওমেগা 1 কত, 1 2 pi divided by 2 পাই বাই n, this ওমেগা 2 হচ্ছে 4 পাই বাই n, এভাবে করে this ওমেগা n-1 পর্যন্ত আমি ভ্যালু নিতে পারবো। ওকে, সেটা যদি হয়ে থাকে, আমি প্রথমে 0 তে একটা স্যাম্পল নিব। 0 তে কোন স্যাম্পল, এটা। তারপর ঠিক এর পরের দূরত্বে কি পাবো, ওমেগা 1,
এখানে আরেকটু সমান দূরত্বে ওমেগা 2 এভাবে করে ওমেগা 2 ওমেগা 3 এভাবে করে চলতে থাকবে। এই প্রত্যেকটা ইন্টারভাল কত করে হবে? 2π/n করে হবে। এখন এটা করে কত পর্যন্ত রাখবো? ওমেগা n-1 পর্যন্ত। ওমেগা n-1 পর্যন্ত একটু দেখি ওমেগা n-1 এর মানটা কত আসে। 2π/n ইন্টু n-1। এটা একটু বলেন তো, এটার মানটা 2π এর থেকে ছোট না বড়? এটার মান 2π এর সমান? 2π এর সমান না, 2π সমান হলে 2π লিখতে পারতাম। এটা কি 2π এর থেকে ছোট না বড়? ছোট। এটা ছোট, সবাই এগ্রি করেন? বড় মনে হয়। বড় হবে, তো বড়। বড় হবে স্যার। স্যার n-1 এর ভ্যালু যাই হোক ওটা তো এটার সাথে গুণ হচ্ছে, বড় মনে হয়। এখানে সাথে মাইনাস আছে মাঝখানে স্যার 2π/n। হ্যাঁ বলেন বলেন, রফিকুন বলেন, সমস্যা নেই। স্যার ওইখানে মাইনাস করছে না স্যার, ছোট হওয়ার কথা তো স্যার। ছোট হওয়ার ছোট কথা, হবে মানে ছোট হওয়ার কথা। আর প্রথমত n এর এটা- ভ্যালু হ্যাঁ n আসলে আসলে ভ্যালুর উপর দেখেন, ডিপেন্ড করবে। এটা ছোট না বড় হবে? ছোট হবে। মাইনাস থাকলে ছোট হয় না। আপনার এই n-1 ডিভাইড বাই n, আপনি 2π এর সাথে এই জিনিসটা গুণ হচ্ছে, আপনি আসলে দেখবেন না যে এই জিনিসটা কি গুণ হচ্ছে, এটা কি একের সমান, একের থেকে ছোট নাকি একের থেকে বড়। এটা কিন্তু n এর যে কোনো মানই দেন না কেন, এটা কি আসবে? একের থেকে ছোট আসবে রেশিওটা। জি স্যার। একের থেকে যেহেতু রেশিওটা ছোট, তো 2π এর সাথে আপনি একের থেকে একটা ছোট রেশিও সংখ্যা দিয়ে গুণ করছেন, মানটা অবভিয়াসলি কি আসবে? 2π এর থেকে ছোটই আসবে। ছোট আসবে। 2π এর থেকে ছোট আসবে। এটা আসলে আমি এইভাবে করে ওমেগা n-1 পর্যন্ত গেলাম, আমি কিন্তু আসলে কি করতে পারবো না, 2π এ রিচ করতে পারবো না। 2π এর ঠিক আগে থেমে যাবে। যদি 2π হয়ে থাকে 2π এর আগে থামবে। 2π এর আগে থামা মানে সেটা হচ্ছে ওমেগা n-1, আর আগেরটা হচ্ছে ওমেগা n-2। 2π এর ঠিক আগে থামলো। এখন একটু ভালো করে খেয়াল করে, আমি যদি কে এর মান n বসাই, কে এর মান যদি n বসিয়ে থাকি, তাহলে কত পাবো? 2π আসবে স্যার। 2π আসবে। তো আমি যদি এই সেম জিনিসটাই আরেকটু নেক্সট স্যাম্পল পর্যন্ত নিই, তাহলে আমাকে কি পেয়ে যাব? আমরা হচ্ছে 2π এ স্যাম্পল ভ্যালুটা পেয়ে যাব। আমি বলছি এই যে স্যাম্পলটা, এটা ফর ওমেগা n। এখন আমরা যখন ডিএফটি নেই, একটু ভালো করে খেয়াল করেন, আমরা 0 থেকে n-1 পর্যন্ত পয়েন্ট নিয়ে কাজ করি। এক্স্যাক্টলি 2π এ বা n সংখ্যক মানে n নাম্বার যেটা কে এর মান n, সেটা কিন্তু আমরা নেই না। তা যেহেতু নেই না, তাহলে 2π কি কখনো রিচ করা পসিবল না এইভাবে স্যাম্পল নিয়ে। ওটা আমাদের দরকারও হয় না। কেন দরকার হয় না? কারণ অ্যাকচুয়ালি 2π এ যা পাবো সেটা অ্যাকচুয়ালি আমি 0-তে পাই, রিপিট করে। তো এই জন্য আমি ওটা নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, স্যার আমার এই জায়গাটা একটু সমস্যা স্যার, মানে এই যে লো পাসের মানে যে কমছে স্যার, এটা কি হিসেবে কমছে? কি লো পাস ফিল্টারের জন্য? ও আচ্ছা, আমি যে মানে এই শেপটা যে এঁকেছি, এটা হ্যাঁ হচ্ছে আমি হ্যাঁ একটা ইয়ে আর কি আরবিট্রারি একটা শেপ ধরেছি। এটা আরবিট্রারি এরকম একটা শেপ ধরেছি। এখন এটা লো পাসের জন্য ধরেছি যে এরকম না, বাট এটা লো পাস ফিল্টারের ক্যারেক্টারিস্টিক। বাট এই শেপটা কেন হচ্ছে এটা কোনো রিজন নেই। আমি আপনাকে হচ্ছে মেনলি ওমেগার পয়েন্ট গুলো বোঝানোর জন্য আমাকে তো একটা স্পেকট্রাম আঁকতে হবে, আমি এই জন্য এই স্পেকট্রামটা চুজ করেছি। বাট এটার কোনো পার্টিকুলার কোনো রিজন নেই যে এটাকে লো পাস ফিল্টার হতে হবে। স্যার যখন আমার ওমেগা n-1 আসছে তখন আবার হাই মানে 2π এর ক্ষেত্রে এটা কেমনে হয় স্যার? 2π এর ক্ষেত্রে বুঝিনি। মানে এই যে এখানে দেখলাম মানে যে 2π এর আগে ওমেগা n-1 এই হুম জায়গাটায় স্যার, হুম এই জায়গাটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, এই সবুজ কালারের যে কার্ভটা, এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে এক্স ওমেগা ছবির, এটা হচ্ছে এক্স ওমেগার মান। এখন এই গ্রাফটা এরকম আসছে কেন? প্রশ্নটা কি এটা? জি স্যার। এটা আমি ধরে নিচ্ছি যে এরকম আসছে, এটা কোনো পার্টিকুলার কোনো রিজন নাই তো। কারণ
আপনি xn এর কে মানে কি যাকে আপনি ফুরিয়ার ট্রান্সফর্ম করছেন তার ভিতরে কি থাকছে, তার মধ্যে কি কি ফ্রিকোয়েন্সি কন্টেন্ট থাকছে, সেটার উপর ডিপেন্ড করেই আপনার স্পেকট্রামের ছবিটা ডিফারেন্ট আসবে। এখন আমি ধরে নিচ্ছি যে ছবিটা এরকম আসার কথা, এই জন্য ছবিটা এরকম এঁকেছি। এখন এটা আপনি যে কোনো অন্য ছবিও আঁকতে পারছেন, মানে লো পাস বা হাই পাস ফিল্টার অন্য কিছু আঁকতে পারছেন, মানে এটার সাথে লো পাস হাই পাসের কোনো সম্পর্ক নাই। জাস্ট স্যার আমার আরেকটা প্রবলেম আছে স্যার, ডিটি আর এফটি মানে ডিটি এফটি আর ডিএফটি এই দুটার মধ্যে মেইন ডিফারেন্সটা কি? আমার এই চ্যাপ্টারটা একটু উইক স্যার, আমি পারি না আর কি। আচ্ছা, এই যে পার্থক্য কি আমি বললাম না, এই যে ডিটিএফটি তে এখানে কি ওমেগার মান কন্টিনিউয়াস, যে কোনো ওমেগার ভ্যালু আঁকা পসিবল। এই যে কন্টিনিউয়াস ছবি এঁকেছি, ওমেগার প্রত্যেকটা মানে আমি ডিটিএফটি এর মান পাবো এক্স ওমেগা। আর এখন আমরা এটা কি করছি, ডিএফটি, এটা কি প্রত্যেকটা ওমেগাতে মান পাচ্ছি? প্রত্যেকটা ওমেগাতে না, আমরা কিছু পাচ্ছি ডিসক্রিট কিছু ওমেগার ভ্যালুতে। কোন কোন ভ্যালুতে? এই যে ওমেগা জিরোতে একটা, ওমেগা ওয়ানে একটা, ওমেগা টু, ওমেগা থ্রি, এভাবে করে চলতে থাকবে। কত পর্যন্ত? আপ টু ওমেগা এন মাইনাস ওয়ান পর্যন্ত। তো মেইন পার্থক্য হচ্ছে আপনি ডিটিএফটি ডিএফটি সেম জিনিস, ডিটিএফটি তে ওমেগা কন্টিনিউয়াস আর ডিএফটি হচ্ছে ডিসক্রিট, ওমেগা গুলো ডিসক্রিট। জি স্যার, বুঝছি। ওকে, এখন এই যে স্যাম্পল, এভাবে কত নিতে থাকবো নিতে 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 করে 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 আলটিমেটলি স্যাম্পল এসে পড়বে। কতগুলো স্যাম্পল আসবে? এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান না, আমি শুরু করছি কত থেকে? জিরো থেকে। 0 থেকে। তাহলে জিরো থেকে শুরু, এন মাইনাস ওয়ানে শেষ, তাহলে স্যাম্পল হবে এন সংখ্যক। জি স্যার। এই যে এটা ওমেগা জিরো, ওমেগা ওয়ান, এরকম এন মাইনাস ওয়ান, এন সংখ্যক স্যাম্পল আসে। তো যখন এন সংখ্যক স্যাম্পল বলা হয় তখন ওটাকে বলা হয় কি এন পয়েন্ট ডিএফটি বলা হয়, আলাদা করে দেখে এন পয়েন্ট ডিএফটি নাম দেওয়া হয়। ওকে, জি স্যার। এখন এখানে এন পয়েন্ট ডিএফটি, এখানে কত পয়েন্ট ডিএফটি নেবেন এটা কিন্তু ডিপেন্ড করবে আমি ওই যে স্যাম্পল আমি কত চাই, আমি একটু বেশি চাই না কম চাই। এখন কেউ কি বলতে পারবেন আমি কত পয়েন্ট ডিএফটি নিলে ভালো হয়? স্যার মানে 0 থেকে এন মাইনাস ওয়ানই তো নিব, না, না হলে হ্যাঁ এন মাইনাস ওয়ান, আমি বলছি এন এর মান আমি কত দিব, 10 পয়েন্ট, 20 পয়েন্ট, 30, নাকি কত পয়েন্ট দিব? আমি পয়েন্টের মান জানতে যাচ্ছি, এন এর মান। সবার কাছে কোশ্চেন এটা। 0 থেকে 9 হয় কিনা স্যার? হ্যাঁ, মানে আমি যখন এন এর ভ্যালু যখন 10 তখন তো 0 থেকে নেই না, প্রশ্নটা এটা না, প্রশ্নটা আবার বলি। প্রশ্নটা হচ্ছে আমি এই যে এন পয়েন্ট যে ডিএফটি বলছি, এন পয়েন্ট ডিএফটি এর মিনিংটা আসলে কি? আমি হচ্ছে ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্মটার মধ্যে এন সংখ্যক পয়েন্টে আমি কি নিচ্ছি, স্যাম্পল নিচ্ছি, এন সংখ্যক স্যাম্পল নিচ্ছি ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে। মানে যে সবুজ কালারের যে অংশটুকু যেটা এক্স ওমেগা, এখান থেকে আমি এন সংখ্যক স্যাম্পল নিয়ে পাবো কি ডিএফটি পাবো। কারণ প্রশ্ন হচ্ছে এই এন এর মান কত নিব বা কিভাবে সিলেক্ট করব, কত বেশি নিব বা কত কম নিব, এটা হচ্ছে প্রশ্ন। স্যার যত বেশি নিব ততই ভালো হবে না? কেন ভালো হবে? কারণ স্যার আমার তত হচ্ছে এই 2 এর কাছাকাছি যেতে পারবো, আমার ভ্যালু 2 এর কাছাকাছি ভ্যালুটা যেতে পারবে আমার। টু পাই এর কাছাকাছি যেতে পারবে এটা বলছেন? না স্যার, 2 তো একটা পয়েন্ট। হ্যাঁ, টু পাই তো একটা পয়েন্ট, হ্যাঁ। তাহলে কিন্তু স্যার ওই যে আমাদের উপরে আমরা যেটা দেখলাম স্যার, ওমেগা n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 2 n ইন্টু n মাইনাস ওয়ান, তাহলে স্যার আমাদের কখনোই 2 n এর সমান হচ্ছে না, কিন্তু আমরা কাছাকাছি যেতে পারছি। হুম হুম, যত বেশি স্যাম্পল নিতে পারবো তত কাছাকাছি যেতে পারবো আরো আচ্ছা, প্রপারলি। হ্যাঁ মানে ওটা তো আমি 2 পাই কে রিচ করতে পারবো, 2 পাই এর কাছাকাছি যেতে পারবো, তাই না? আপনি 2 পাই পয়েন্টের কাছাকাছি যাওয়ার কথা বলছেন, এই পয়েন্টে মানে এই স্যাম্পল গুলো একটু কাছাকাছি হবে এটা কথা বলছেন। জি স্যার। আচ্ছা, ও লজিক একটু ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে আমি আসলে 2 পাই এর কাছাকাছি যাওয়ার জন্য আসলে আমার এটা দরকার নেই এন এর মান বেশি করা। আমার এন এর মান বেশি করার কারণটা হচ্ছে একটু অন্যরকম। ওই আপনি যে একটু চ্যাপ্টার 1 এর সাথে মনে করেন বা এক্স এর মান 1 রাইজিং স্যার এরকম কিছু? হুম হুম, অ্যালিয়াসিং এর সাথে সম্পর্ক আছে। হুম, বলেন।
তাহলে স্যার অ্যালাইজিং মানে করার জন্য এটা আচ্ছা, আমরা স্যাম্পলিং করার সময় স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত বেশি নিতাম? 2fs 2b 2m মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির সাথে 2 গুণ করতাম স্যার। না না না, ওটা বুঝলাম, ওটা তো প্রশ্নটা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমরা কত বেশি নিতাম, কি পরিমাণ আমি বাড়াতে পারতাম। বাড়ালে একটা সুবিধা ছিল না? বেশি বেশি হবে স্যার ওই কিভাবে? সিগন্যালটা দ্বিগুণ করতাম। দ্বিগুণ করতাম স্যার, মিনিমাম দ্বিগুণ, মিনিমাম অর ইকুয়াল। হ্যাঁ এর চাইতে যত বেশি নেবো তত ভালো স্যার। হ্যাঁ, আমি ওটাই দ্বিগুণ বলছি। করতাম। আচ্ছা, দ্বিগুণ করতাম বলতেছেন, ওইটা হচ্ছে লোয়ার লিমিট অফ অ্যালাউড স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। ওই আমি যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অ্যালিয়াসিং যেন না হয়, ওটার জন্য একটা লোয়ার লিমিট ছিল। আমার প্রশ্নটা হচ্ছে লোয়ার লিমিট না, আমার প্রশ্ন হচ্ছে আমি কত বেশি নিব, কত বেশি নেওয়া যায় স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। যত বেশি নিব তত কি হয়, যখন আমরা রিকনস্ট্রাকশন জি করব স্যার। সিগন্যালটা ভালো আসবে তত স্যার। সিগন্যালটা অ্যানালগের মতো মনে হবে, অ্যানালগ সিগন্যালের কাছাকাছি যাবে। এখানে আমি স্যাম্পল করছি কাকে? ডিটিএফটি কে। এখানে আমরা স্যাম্পল করছি কাকে? এই যে ডিটিএফটি কে স্যাম্পল করা হচ্ছে। সবুজ কালারের যে অংশটুকু, এটা কি ডিটিএফটি না? জি স্যার। হ্যাঁ, ডিটিএফটি কে আমরা হচ্ছে স্যাম্পল নিচ্ছি। এখন স্যাম্পল যে নিচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর, এটা তো বুঝতেছেন যে স্যাম্পল না হচ্ছে এখানে। এটা কি বুঝছেন জি যে স্যার। আমরা ডিটিএফটি কে স্যাম্পল নিচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর? আমি যে জি স্যার। বলছি যে ডিএফটি ইজ এ ভার্সন অফ ডিটিএফটি থ্রু স্যাম্পলিং। জি আমি স্যার। ডিটিএফটি থেকে স্যাম্পলিং করার পর ডিএফটি পাচ্ছি, এটা হচ্ছে মেইন কনসার্ন। এখন একটু ভালো করে আমি ডিটিএফটি কে স্যাম্পলিং করছি, তো আমি যদি স্যাম্পলিং পয়েন্ট, কতগুলো পয়েন্ট যদি আমি বাড়িয়ে দিই, তা একটু ভালো করে খেয়াল করেন তো, আমার ওমেগার যে পরিচয়, ওমেগা বা হচ্ছে ডিফারেন্স যেটা ডেল্টা ওমেগা, দুটো কনসিকিউটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্স 2π/n পরে। আমি যদি ধরেন n যদি বাড়িয়ে দিই, তাহলে কি ডেল ওমেগার মান কমবে। কমে যাবে। তো ডেল ওমেগার মান কমে যাওয়া মানে কি? তখন এই দুটো পয়েন্ট এর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে ছোট হয়ে যাবে। তো আমি 0 থেকে 2π এর মধ্যেই তখন আমি কি করতে পারবো, বেশি সংখ্যক ফ্রিকোয়েন্সি Sample নিতে নিতে পারবো পারবো। বা বেশি সংখ্যক স্যাম্পল নিতে পারবো, রাইট? বেশি সংখ্যক স্যাম্পল নেওয়া পসিবল হবে। এখন বেশি সংখ্যক স্যাম্পল নিলে কি সুবিধা হবে? আমি যাকে স্যাম্পল করছি, কাকে স্যাম্পল করছি? ডিটিএফটি কে স্যাম্পল করছি। আমার ডিএফটি যে সিকোয়েন্সটা পাবো সেটা ডিটিএফটির সাথে কি হবে, সিমিলার হবে, ম্যাচ হয়ে যাবে। ম্যাচ হয়ে যাবে। এখন পারফেক্টলি ম্যাচ হওয়া তো পসিবল না, কারণ ওটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। বাট যত বেশি পয়েন্ট নিব, তত আমি যখন সিগন্যালটা যখন আঁকতে যাবো বা যখন আমি আঁকবো, তখন দেখে মনে হবে কি এক্স্যাক্টলি ডিটিএফটির সাথে মিলে যাচ্ছে। ডিটিএফটি করলে যেরকম আসছে কথা সেরকমই আসে, যদিও কিছু পার্থক্য থাকবে, কারণ আমি তো ডিস্টেন্স তো একেবারে জিরো করে দিতে পারছি না, ডিস্টেন্স থাকছি নন জিরো একটা ভ্যালু। আমি যদি এটা ধরেন কিছু পয়েন্ট, আমরা যদি সিম্পলি দুটো পয়েন্ট নিয়ে নিতে পারি, এন এর মান 2, তাহলে একটু খেয়াল করেন ওমেগা 0 এর মান 0 আসবে, ওমেগা 1 এর মান আসবে হচ্ছে পাই। অনলি দুটো পয়েন্ট, আর অনলি দুটো পয়েন্ট ডিএফটি করলে আসলে দেখা যাবে কি, এই যে আমি এইখানে একটা স্যাম্পল নিব আর এখানে একটা স্যাম্পল, আমি এই দুটো পয়েন্টের জায়গায় যদি স্যাম্পল নিই, আমার কোনো লাভ হবে? আমি কিন্তু জি না স্যার। 0 থেকে পাই এর মধ্যে যে শেপ, এটা কিন্তু আমি দেখতে পাবো না। পাই থেকে 2π এর মধ্যে যে শেপ, এটা আমি দেখতে পাবো। তো আমি কত পয়েন্ট ডিএফটি নিচ্ছি, এটার একটা লোয়ার লিমিট আছে, কত পয়েন্ট, মানে সর্বনিম্ন কত সংখ্যক পয়েন্ট নিতেই হবে। বেশি নিলে সুবিধা, অ্যাজ ইউজুয়াল স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বেশি নিলে সুবিধা ছিল, বাট বেশি কম নেওয়া যেত না। বেশি কম নিলে কি করতো, অ্যালিয়াসিং করতো। এখন এইখানেও অ্যালিয়াসিং করতে, যদি আমি কম সংখ্যক কি নিই, স্যাম্পল নিই, অ্যালিয়াসিং যেন না ঘটে সেটার জন্য একটা কন্ডিশন দেওয়া আছে, n greater than or equal length of xn। এটা মানে কি, xn এর মধ্যে যতটুকু স্যাম্পল আছে বা যতগুলো স্যাম্পল আছে বা লেন্থ, তার সমান বা তার থেকে বড়। আমি যদি xn ইকুয়াল একটা সিকোয়েন্স বলি 1 2 -4 3,
এর লেন্থ কত? 4 লেন্থ 4। তো আমি কত পয়েন্ট ডিএফটি করতে পারবো? 4 পয়েন্ট, 5 পয়েন্ট, 6, 7, 8, 10, 12, 120, 1 কোটি, যা খুশি করার সবগুলোতে কোনো সমস্যা নেই, যত বেশি তত ভালো আসবে। বাট 4-এর থেকে কম করা পসিবল না। আমরা যদি 1 আর 2, 3 দিই তাহলে কিন্তু হবে না। তখন কি হবে? অ্যালিয়াজিং করতে। এখন অ্যালিয়াজিংটা কোন ডোমেনে করবে এটা একটু ইন্টারেস্টিং। আপনাদের যদি ভালো করে খেয়াল করেন, আমরা কোন ডোমেনে স্যাম্পলিংটা করছি? আমি স্যাম্পলিং করছি কোন ডোমেনে? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ডোমেনে। ফ্রিকোয়েন্সি ডোমেন। এর ফলে যে অ্যালিয়াজিংটা ঘটবে হচ্ছে টাইম ডোমেনে ঘটবে। আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে স্যাম্পলিং করছি, অ্যালিয়াজিং ঘটবে হচ্ছে টাইম ডোমেনে। আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 1 এ যখন করেছিলাম, ওখানে আমরা স্যাম্পলিং করেছিলাম কিসে? টাইম ডোমেনে স্যাম্পলিংটা করা হয়েছিল। তো ওখানে অ্যালিয়াজিংটা ঘটতে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন। যেই ডোমেনে আমি স্যাম্পলিং করব, এই স্যাম্পলিং করার ফলে যে ইফেক্টটা পড়বে, এটা পড়বে হচ্ছে এক্স্যাক্টলি ওর ট্রান্সফরমেশন করলে যে অন্য যে ডোমেনটা থাকে সেখানে ওর ইফেক্টটা পড়বে। এখন এটা ইফেক্টটা কিভাবে পড়ে এটা আপনার থিওরি ক্লাসে মনে হয় একটা ডিটেলস এক্সাম্পল ছিল বইতে, প্রোয়াকিসের বইতে, ওখানে দেখানোর কথা আর কি, বা দেখার কথা। এখন আমাদের অ্যালিয়াজিং যেন না ঘটে, এইটা এনশিওর করার জন্য আমাকে কি মাথায় রাখতে হবে? আমাকে মাথায় রাখতে হবে যে এক্সএন এর যতটুকু লেন্থ তার থেকে সমান নিব বা তার থেকে বেশি নিব, এটা আমাকে এনশিওর করতে হবে। এখন আমরা ম্যাটল্যাবে যে ফাংশনটা ইউজ করব, ও এই বিষয়টা হচ্ছে হ্যান্ডেল করে ফেলে। ও নিজেই এই বিষয়টা হচ্ছে করে ফেলতে পারে, রিজলভ করে ফেলতে পারে। আমাদের আলাদা করে কিছু ইনফরমেশন দেওয়ার দরকার হয় না। ও বুঝে যে অ্যালিয়াজিং ঘটে যাবে, এর জন্য আমাকে এক্সএন এর যে লেন্থ তার থেকে বড় নিতে হবে বা সমান নিতে হবে, কোনো সমস্যা নেই। এখন আরেকটা অ্যালগোরিদম আছে, এটা তোমার নাম শুনেছেন, এফএফটি। এফএফটি কি জিনিস? ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। এটা আপনারা হয়তো পড়েছেন, হয়তো পড়েন নাই। এটা হচ্ছে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা পড়েছেন, ঠিক এক্স্যাক্টলি ওই ইয়েটাই, ওরকম ক্যালকুলেশনটাই, বাট ওটা একটু ডিফারেন্ট ওয়েতে ভ্যালুগুলো ক্যালকুলেট করে। ওই ডিফারেন্ট ওয়েটা মানে ডিফারেন্ট একটা অ্যালগোরিদম ক্যালকুলেট করে। একটা ডিফারেন্ট অ্যালগোরিদম কেন? কারণ প্রসেসটা ফাস্টার করার জন্য, প্রসেসটা দ্রুত সময় মানে কুইকলি আপনি হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল করে যে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম ভ্যালুগুলো পাবেন কমপ্লেক্স নাম্বার সহ, সেই ভ্যালুগুলো আপনাকে দ্রুত দিয়ে দিতে পারে এই অ্যালগোরিদমটা। তো এই জন্য এটাকে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম বলা হয়। তো ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্মে একটা জিনিস খেয়াল করে, তারা হচ্ছে ওই কত পয়েন্ট ডিএফটি নিল সেটা হচ্ছে 2 এর পাওয়ার আকারে বা 2 এর গুণিতক আকারে বলতে পারেন। এখন কিরকম? ধর আমি যদি 2 পয়েন্ট বলি, 4 পয়েন্ট বলি, 8 পয়েন্ট বলি, তারপর হচ্ছে 16 পয়েন্ট, 32 পয়েন্ট, 62 পয়েন্ট, 54। তো আমি সবগুলো কিন্তু 2 এর গুণিতক আর কি, বা 2 এর পাওয়ারও বলতে পারেন, তাই না? একই জিনিসই তো। এইভাবে করে কিন্তু আসলে 2 এর পাওয়ার আজীবন চলতে থাকা পসিবল। এফটি অ্যালগোরিদম যেটা করে হচ্ছে 2 এর গুণিতক আকারে বা 2 এর পাওয়ার আকারে জিনিসগুলা ডিএফটি নেওয়ার চেষ্টা করে বা 2 এর আকারে স্যাম্পল নেওয়ার চেষ্টা করে। আমি যদি একটা এক্সাম্পল নিই, আমার ধরেন কোন একটা সিকোয়েন্সে, কোন একটা সিগনালে আমার 5টা পয়েন্ট আছে, মানে এখানে লেন্থ কত? লেন্থ হচ্ছে 5। এখন একে কত পয়েন্ট ডিএফটি করতে হবে? মিনিমাম হচ্ছে 5 পয়েন্ট ডিএফটি করতে হবে। এখন মিনিমাম 5 পয়েন্ট ডিএফটি করতে গেলে এফএফটি যে অ্যালগোরিদমটা, ও আসলে হচ্ছে 5 পয়েন্টের জন্য আলাদা করে সে ডিজাইন করবে না। ও করে কি, 5 এর কাছাকাছি যে ম্যাক্সিমাম ইন্টিজারটা থাকে, 5 এর কাছাকাছি যে ইন্টিজারটা থাকে সেটা, 5 এর কাছাকাছি কোন ইন্টিজারটা আছে? 4 আছে, 8 আছে, বাট ম্যাক্সিমাম ইন্টিজার কোনটা? বড় যেটা, 8। তো ও করবে কি, 8 পয়েন্ট কি করবে? ডিএফটি করবে। কেন এরকম 2 এর গুণিতক করতেছে? কারণ ওর অ্যালগোরিদমের মধ্যে এই 2 এর গুণিতক করার একটা সুবিধা, ও
ওই যে একটা সুবিধা আছে ওই সুবিধাটা সে ইউটিলাইজ করার চেষ্টা করে। তো এই জন্য সে হচ্ছে 8 পয়েন্ট ডিএফটি বানিয়ে ফেলবে। এখন 8 পয়েন্ট ডিএফটি করতে গেলে জাস্ট কি করতে হবে, আমার ওই ইকুয়েশনটা সেম থাকবে, জাস্ট আমার ওমেগা কে এর মানগুলো হচ্ছে 0 1 2 3 4 করে বাড়তে থাকবে আর আপ টু 7 পর্যন্ত। এখন আমাকে 5 পয়েন্ট ডিএফটি করতে বললে ও তখন হচ্ছে উল্টা করে বের করে ফেলতে পারবে যে কত পয়েন্ট করলে যেটা আসে আর কি। এখন এই কাজটুকু কে হ্যান্ডেল করবে? ম্যাথল্যাবের ফাংশন। তো আমাদের নিজেদের কাজ খুবই কম, নিজেদের কাজ হচ্ছে জাস্ট দুটো ফাংশন কল করা আর ছবিটা দেখা। বুঝতে পেরেছেন? আমাদের কাজটুকু খুবই ছোট, কোডের অংশটুকু, বাট আমাদের এই থিওরিটিক্যাল পার্টটুকু যদি আইডিয়া থাকে তাহলে কাজটা অনেক ইজি। আমরা আজকে দুটো পার্ট দেখব। আমরা দেখব যে একটা ডিসক্রিট টাইম সিগন্যাল থেকে তার স্পেকট্রাম কিভাবে আঁকা যায় সেটা আমরা দেখব। তারপর ওই সিগন্যালটার উপর কিছু ফিল্টার অ্যাপ্লাই করব। একটা হচ্ছে আইআইআর ফিল্টারটা আমরা দেখব, এফআইআরটা দেখা হবে না, এটা আপনাদের জন্য কোড দেওয়া থাকবে, আপনারা রান করে দেখবেন আর কি। এখন এফআইআর এটা আমরা নেক্সট ক্লাসে বলবো, এফআইআরটা যে এফআইআরটা কিভাবে কাজ করে। মেইনলি আজকে আমরা আইআইআর ফিল্টারটাই দেখার ট্রাই করব। আমাদের কাজটা একটু বলি কি কাজ করবো। আমি এক্সএন, এক্সএন কি সিগন্যাল? একটা ডিসক্রিট টাইম সিগন্যাল। এটা হচ্ছে ইনপুট হবে কোন একটা সিস্টেমে। কি সিস্টেম? এটা ধরেন একটা আমরা লো পাস ফিল্টার সিস্টেম ডিজাইন করলাম। ওকে, লো পাস ফিল্টার একটা সিস্টেম ডিজাইন করলাম, এখান থেকে আমরা কি পাবো? একটা আউটপুট পাবো। এখন লো পাস ফিল্টার সিস্টেম আমরা ইউজুয়ালি সিস্টেমকে কিভাবে ডিফাইন করতে পারি? ইম্পালস রেসপন্স দ্বারা অথবা কি দ্বারা? ম্যাথল্যাবে সিস্টেমকে কিভাবে ডিফাইন করতে পারি? ইম্পালস রেসপন্স দিয়ে ডিফাইন করলে আমি বাইর করতে পারবো আউটপুট। আর আরেকটা ওয়ে ছিল স্টেপ রেসপন্স। না না স্টেপ রেসপন্স না। স্যার এই যে বিআরএ নাকি যেন? হ্যাঁ বিআরএ, ওগুলো কি? ওগুলো হচ্ছে কিসের থেকে আসে? সিস্টেমের ইকুয়েশন স্যার। সিস্টেমের ইকুয়েশন থেকে। ইম্পালস রেসপন্স ইকুয়েশন থেকে। না না ওটা ইম্পালস রেসপন্স ইকুয়েশন, ওটাকে বলা হচ্ছে লিনিয়ার টাইম ডিফারেন্স ইকুয়েশন বা লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন। আচ্ছা, আমরা পাবো হচ্ছে লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন থেকে, বা সংখ্যায় বলে সিস্টেমের ইনপুট আউটপুটের রিলেশন থেকে আমরা সিস্টেমকে ডিফাইন করতে পারবো ইকুয়েশনটার মাধ্যমে। এখন এই জিনিসটা আমরা কিভাবে ডিজাইন করবো? এই ডিজাইনটাই করার জন্য আমাদের ম্যাটল্যাবে কিছু ফাংশন আছে। এই ফাংশনগুলো আমরা একটা ফাংশন দেখবো, একটা হচ্ছে বাটার আর একটা হচ্ছে FIR1। আরো অনেক হাজার হাজার ফাংশন আছে, হাজার হাজার না, লিমিটেড 4টা বা 5টা ফাংশন। তো ওই ফাংশন গুলো করেও আমরা হচ্ছে এই ফিল্টার গুলো ডিজাইন করা পসিবল। আমরা দুটো দেখবো, বাকিগুলো হচ্ছে যদি কখনো প্রয়োজন হয় সিমিলারলি করতে পারবেন, একই রকম, জাস্ট ফাংশনটার নাম ডিফারেন্ট হবে, ইনপুটটা ডিফারেন্ট হবে। আর এক্সটেন্ড, এক্সটেন্ডটা কি? এক্সটেন্ডটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। এখন বলেন তো ডিসক্রিট টাইম সিগন্যালটা পাবো কোথা থেকে? একটা অ্যানালগ সিগন্যাল থেকে। কোন প্রসেসের মাধ্যমে? স্ট্যাম্পলিং প্রসেসের মাধ্যমে এটা পাবো। এখন এই এক্সটেন এর মধ্যে কি কি ফ্রিকোয়েন্সি আছে বা এই এক্সটেন এর পরিচয়টা কি, এটা আমরা আগে দেখবো। এটা করার জন্য আমাকে স্পেকট্রামটা দেখতে হবে। কার স্পেকট্রাম? ডিসক্রিট টাইম। ডিসক্রিট টাইম সিগন্যালের স্পেকট্রাম, এটা দেখবো। ডিসক্রিট টাইম সিগন্যালের স্পেকট্রাম দেখে আমি অরিজিনাল এক্সটি তে কি রকম ফ্রিকোয়েন্সি কন্টেন্ট আছে সেটা আমরা মেজার করার ট্রাই করব। দেন ওই নলেজটা ইউজ করে আমরা কোন ধরনের ফিল্টার ডিজাইন করা দরকার সেটা আমরা একটু ইউজ করার ট্রাই করব। তার আগে একটা ফিল্টারের কি কি স্পেসিফিকেশন থাকে? একটা ফিল্টারের স্পেসিফিকেশন কি হতে পারে? আমরা যদি সময় লো পাস ফিল্টার চিন্তা করি, এর কি থাকতে পারে? কাট অফ ফ্রিকোয়েন্সি থাকতে পারে, এটা হচ্ছে একটা ওর স্পেসিফিকেশন। আর কি থাকে? আরেকটা কি স্পেসিফিকেশন হতে পারে? মানে স্পেসিফিকেশন মানে প্রপার্টি, একটা ফিল্টারে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, ওর কাট অফ ফ্রিকোয়েন্সি বলে দিলে আমি একটা বুঝতে পারি। আরো কিছু কি বলা যায় এরকম? কেউ কি বলতে পারবেন? আচ্ছা মনে নেই স্যার। আচ্ছা, সমস্যা নেই। একটা শব্দ আছে অর্ডার, ফিল্টার অর্ডার বলে একটা জিনিস আছে। ফিল্টার অর্ডার কি জিনিস?
এটা কি মনে আছে? সিস্টেম অর্ডার ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার ফিল্টার, সেকেন্ড অর্ডার লো পাস ফিল্টার এগুলো পড়ছে। হ্যাঁ অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, লো পাস ফিল্টার। আর এটা মনে থাকার কথা, আমি যত অর্ডার বাড়াতে থাকি তত কি হয়? পুল সংখ্যা বাড়ে। রাইট। এটা তো আর একটু অ্যাডভান্স অ্যান্সার হয়ে গেছে, সমস্যা নাই। আরেকটু যদি ভালো করে বলি, আপনি যদি 2 এর বেসিক থেকে আঁকাতে চান ইলেকট্রনিক্স এর, অর্ডার বার থাকলে জিনিসটা কি হয়? ফিল্টারের ক্যারেক্টারিস্টিক কার মতো হয়? আইডিয়াল ফিল্টারের, আইডিয়ালের দিকে যায়। আইডিয়ালের দিকে যেতে থাকে, তাই না? এটা তো আপনারা হচ্ছে ইলেকট্রনিক্স এ তুমি মনে হয় দেখেছেন, ওই যে 20 ডেসিবল ফিল্টার, জি স্যার 20 ডিকে এরকম হ্যাঁ, হয়। তারপর হচ্ছে ওই 40 ডেসিবল ডিকে ফিল্টার, 60 ডেসিবল ডিকে ফিল্টার ছিল। আচ্ছা, এটা হচ্ছে ফিল্টার অর্ডারটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, আর একটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সিটা ইউজুয়ালি আপনি ফিক্স করে দিবেন, অর্ডারটাও আপনি ফিক্স করে দিবেন, বাট অর্ডারটা একটু টিউনিং এর বিষয় আছে। টিউনিং মানে হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি আইডিয়ালের মতো চান নাকি আইডিয়ালের থেকে একটু ডেভিয়েট করলে সমস্যা নেই। কারণ আমরা জানি যে একটা আইডিয়াল ফিল্টার বানানো পসিবল, তাই না? এটা যদি প্র্যাকটিক্যাল ফিল্টার হবে, অল কি থাকবে? রিপল থাকবে, রিপল থাকবে, এটা তো মনে হয় জানেন। তারপর হচ্ছে ট্রানজিশন ব্যান্ড থাকে। ট্রানজিশন ব্যান্ড মানে পাস ব্যান্ডটাকে স্টপ ব্যান্ডে দিতে চায়, সেটা হচ্ছে ট্রানজিশন ব্যান্ড বলা হয়। মনে হয় বুঝতেছেন কি কথা বলছি? এটা হচ্ছে আইডিয়াল ফিল্টার। আর প্র্যাকটিক্যাল ফিল্টার হচ্ছে এরকম। তো এইখান থেকে এই এতটুকু রিজিয়নে, এই যে অংশটুকু, এটা কিন্তু আসলে ব্যান্ড পাস মানে পাস ব্যান্ডও না, স্টপ ব্যান্ডও না, এটাকে বলা হয় হচ্ছে কি ট্রানজিশন ব্যান্ড বলা হয়। কারণ এটাকে ট্রানজিশন কেন বলা হচ্ছে? কারণ এটা আমি পাস ব্যান্ড থেকে স্টপ ব্যান্ডে যাচ্ছি। আইডিয়ালে এই জিনিসটা কি হয়? ন্যারো হয়, শার্পলি নেমে যায়। ওকে, এখন প্র্যাকটিক্যাল ফিল্টার ডিজাইনের সময় আমাকে স্টপ ব্যান্ড রিপল, পাস ব্যান্ড রিপল এগুলো আসলে বলে দিতে হয়। আমরা আসলে ওই ডিজাইনটুকু দেখবো না, আমরা ডিজাইন দেখবো শুধুমাত্র হচ্ছে ফিল্টার অর্ডার আর হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি বলে দিলে। আমরা আগে সিগন্যালটা তৈরি করে নিই। এক্স ইকুয়াল টু এ সিগন্যাল, এটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি এবং ফুরিয়ার ট্রান্সফর্ম ম্যাগনিটিউড নেই, তাহলে এরকম দেখতে আসে, বাট এক্স্যাক্টলি এরকম আসবে না, কাছাকাছি এরকম এটা আসবে। এটাকে মিলে আপনাদের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে সাথে জি স্যার। জাস্ট আমি ওখানে আপনারা হচ্ছে স্মল লেটার এফ দেখেছেন, আমি ক্যাপিটাল লেটার এফ দেখেছি, আর কোনো পার্থক্য নেই। ম্যাগনিটিউড এখানে 1, এটা ম্যাগনিটিউড 1/4, কেন? এই যে সামনে 2 গুণ ছিল এবং 0.5 গুণ আছে, ওইভাবে করে ক্যালকুলেশন করলে আসলে এরকম মিলে যায়। তো এটা করলে, হাতে করলে আসে, এটা আসলে দেখানোর আমার পার্ট না, করলে আসবে এটা। এখন এটা আসলে হাতে আঁকলে কি রকম হয় এটা একটু দেখি। এই যদি আমি একটু হাতে আঁকতে চাই, হাতে আঁকলে জিনিসটা কিরকম আসবে তোকে বলতে হবে? হাতে আঁকা মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কি থাকবে? ফ্রিকোয়েন্সি। জি স্যার। ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে তার ম্যাগনিটিউড স্পেকট্রামে। কোন জায়গায় জায়গায় ইম্পালস পাবো? 600 প্লাস 600 তে ইম্পালস পাবো, আর হচ্ছে কততে? 2500। আর এটা রিফ্লেক্ট ভার্সন হবে নেগেটিভ পার্টে স্যার। রাইট। এক্স্যাক্টলি সেম ডিস্টেন্সই ভ্যালুগুলো থাকবে। কেউ কেউ বলতে পারবেন কেন আমি 600 তে অ্যামপ্লিটিউড বেশি দিয়েছি, 2500 তে অ্যামপ্লিটিউড কম দিয়েছি? তো ওইখানে টু স্যার আছে, ইকুয়েশনে বেশি ছিল আছে স্যার। স্যার। ইকুয়েশনে হচ্ছে ওখানে ওই যে ডেলের আগে 1 ছিল আর ডেল এর আগে 1/4 ছিল, এজন্য। এখন আপনাদের এই, এটা তো ইকুয়েশন দেওয়া ছিল তাই না? আমার তো এক্স এর ইকুয়েশন দেওয়া ছিল থেকে আমি এক্স এফ পেয়েছি, এবং এক্স এফ পাওয়ার পরে আমি এই ছবিটা আমরা হাতে আঁকতে পারি। তো এটা থিওরিটিক্যালি। এখন আমরা যেটা করব, আমরা আসলে হচ্ছে এক্স এফ এর ইকুয়েশন আমাদের কাছে দেওয়া থাকবে না, আমাদের এরকম ইকুয়েশন দেওয়া থাকবে না। আমাদের কি দেওয়া থাকবে? আমাদের দেওয়া থাকবে হচ্ছে এরকম ডিসক্রিট টাইমের কিছু স্যাম্পল ভ্যালু। ডিসক্রিট টাইমের স্যাম্পল ভ্যালু মানে x0 তে কিছু মান, x1 এ কিছু মান, x2 তে কিছু মান, এইভাবে করে কত পর্যন্ত যাবে? যত পর্যন্ত স্যাম্পল থাকবে, তাই না? যতক্ষণ পর্যন্ত স্যাম্পল হবে ততক্ষণ পর্যন্ত কি থাকবে? আমার
সিগন্যালের ভ্যালু থাকবে। এই সিগন্যালের স্যাম্পল ভ্যালুগুলো থেকে আমি করব কি, এরকম একটা ছবি আনার ট্রাই করব। কিরকম ছবি? এই ছবিটাকে কি বলবো? স্পেকট্রাম বলবো। স্পেকট্রাম অফ ডিসক্রিট টাইম সিগন্যাল। স্পেকট্রাম অফ ডিসক্রিট টাইম সিগন্যাল, এটা আনার চেষ্টা করব। এটা আনার পরে দেখবো কি এক্স্যাক্টলি এরকম এসে পড়বে। এক্স্যাক্টলি এরকম এসে পড়া মানে হচ্ছে 600-তে কোনো একটা জায়গায় ম্যাক্সিমাম মান পাবো, 2500-তে একটা ম্যাক্সিমাম মান পাবো, আর অন্য জায়গায় ভ্যালুগুলো কি পাবো? ক্লোজ টু জিরো, জিরোর কাছাকাছি কোনো ভ্যালু পাবো। যদি জিরোর কাছাকাছি ভ্যালু পাই তাহলে কোনো সমস্যা নেই, বাট কোথায় কোথায় ম্যাক্সিমাম মান আছে, কোথায় কোথায় মানগুলো বেশি, সেটা আমার দেখার মতো বিষয়। কেন দেখার মতো বিষয়? দেখেন আমি এই ছবিটা এখন আনছি কিভাবে? আনছি ডিরেক্টলি স্যাম্পল গুলো কি করার মাধ্যমে? ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম করার মাধ্যমে। ঠিক আছে, আমি কিন্তু স্যাম্পলে ডিসক্রিট করছি, আমি কিন্তু ইকুয়েশন বসাচ্ছি না। এক্সেন থেকে ডিরেক্টলি আমি এই ছবিটা আনার চেষ্টা করব। কোন ফাংশন ইউজ করে? ম্যাথের একটা ফাংশন দেওয়া আছে, ওটা আমরা ইউজ করবো, এফএফটি, এই ফাংশনটা। এটা ইউজ করলে এসে পড়বে। আচ্ছা, ওটাতে কিভাবে ইউজ করে ওটা আমরা দেখবো, ওটা তো সমস্যা না। আমি যেটা অবজারভেশন যেটা বলতে যাচ্ছি, আমি এরকম ছবি পেলাম। এই ছবিটা থেকে আমি কি বলতে পারি না যে 600 হার্টজে যেহেতু ম্যাক্সিমাম মান আছে, তার মানে এখানে আসলে একটা ইম্পালস মনে হয় আছে। যেহেতু ইম্পালস আছে তার মানে এই সিগন্যালটার মধ্যে 600 হার্টজে একটা সাইনোসয়েডাল বা সাইন ফাংশন অথবা কোসাইন যে কোনো একটা একটা সিগন্যাল এক্সিস্ট করে আমার অরিজিনাল এক্সএন এর মধ্যে। এই জিনিসটাকে বলা পসিবল আমি এই ছবিটা দেখে? এই ছবিটা যদি আমি দেখি, এটা দেখে কি বলা পসিবল যে অরিজিনাল এক্সটি এর মধ্যে 600 হার্টজের একটা কম্পোনেন্ট আছে? এটা কি বলা সম্ভব? বলা সম্ভব না? জি স্যার। আচ্ছা, দেখেন কি আর বলা সম্ভব, কারণ আমরা তো এক্সটি এটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি এরকম পাই। আমরা এটা জানি যে এখানে দেখেন কত হার্টজ আছে, এখানে 600 হার্টজ, 600 হার্টজ। এটা কত? 2500 হার্টজ। যদি এরকম সিগন্যাল থাকে, এটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে আমি 600 হার্টজে একটা ইম্পালস পাবো, 2500 হার্টজে কি পাবো? ইম্পালস পাবো। এটা আমরা জানি থিওরিটিক্যালি। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনাকে ফর্মুলা দেওয়া না, আপনাকে কি বলে দেওয়া আছে? ডিসক্রিট টাইম স্যাম্পল গুলো দেওয়া আছে। স্পেকট্রাম ভ্যালু। হ্যাঁ, স্যাম্পল ভ্যালু দেওয়া আছে বা ডিসক্রিট টাইম ভ্যালু দেওয়া আছে। এই ভ্যালুগুলোকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করে একটা ছবি আনি, ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি পাবো? স্পেকট্রাম পাবো। এবং স্পেকট্রামের ছবিটা যদি এরকম আসে যে 600-তে ম্যাক্সিমাম মান, 2500-তে ম্যাক্সিমাম মান, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এক্সএন এর মধ্যে 600 হার্টজের ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করে, 2500 হার্টজের ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করে। এক্সিস্ট করে। এক্সএন এর মধ্যে এক্সিস্ট করে তার মানে কি এক্সটি তেও এক্সিস্ট করতো, কারণ এক্সএনটা এসেছে কোথা থেকে? এক্সটি এক্সটি থেকে। থেকে। এবং আমরা নাইকুইস্টের স্যাম্পলিং থিওরেম ভালোভাবে ফলো করেছি, ধরে নিচ্ছি। তার মানে কি কোনো অ্যালিয়াজিং ঘটে নাই? জি স্যার। যেহেতু অ্যালিয়াজিং ঘটে নাই তার মানে এক্সএন এর মধ্যে যে স্পেকট্রাম থাকবে, এক্সটি এর স্পেকট্রাম কি হবে? সেম হবে বা সেম ফ্রিকোয়েন্সি গুলো এক্সিস্ট করবে। এখন কোনো কারণে আপনার ছবিটা যদি এরকম আসে, ছবিটা আঁকার পরে এখানে হয়তো এসে পড়লো এটা 200 হার্টজ, এটা এসে পড়লো ধরেন 1000 হার্টজ, তাহলে আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো কি, কে বলতে পারবেন? আমি কি বলতে পারবো এখানে? অ্যানালাইজিং আছে স্যার। না, অ্যালিয়াজিং না, মানে আমি একটা ডিসক্রিট টাইম সিগন্যাল এক্সএন থেকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম, এই ছবিটা পেলাম, আমি কি ইনফরমেশন অ্যাচিভ করেছি? তাহলে এক্সএন এর ভিতরে স্যার 200 হার্টজের এটার এবং মতন স্যার। 1000 হার্টজের সিগন্যাল আছে। সিগন্যাল আছে। হ্যাঁ, রাইট, সেটা এক্সটি তেও আছে। যেটা এক্সটেও আছে শেষ। জি স্যার। এখন কারণ আমরা যদি ইকুয়েশন জানি না, আমরা ইকুয়েশন থেকে কিন্তু বলছি না, আমরা বলছি কি হয় স্পেকট্রাম এক্সটেন থেকে। হ্যাঁ, মানে ওই স্পেকট্রাম বা স্পেকট্রাম এসেছে কিসের থেকে? এক্সটেন থেকে। এক্সটি থেকে স্যার। এক্সএন থেকে, এক্সএন মানে হচ্ছে ডিসক্রিট টাইম স্যাম্পল থেকে।
আমি স্যাম্পল থেকে স্পেকট্রাম নিয়ে আমি অরিজিনাল সিরিয়ালটা কোথা থেকে এসেছে সেটা আমি বলার চেষ্টা করছি বা ইনফরমেশন গ্যাদার করার ট্রাই করছি। তো এই জিনিসটা তখনই পসিবল যদি আমার স্যাম্পল গুলো কি হয়, নাইকুইস্ট রেট এর সমান বা নাইকুইস্ট রেটের থেকে বড় রেঞ্জে স্যাম্পল নেওয়া হয়, বা নাইকুইস্ট স্যাম্পলিং থিওরেম যেন ফলো করে স্যাম্পলিং করা হয়। যদি এটা করা হয় তাহলে হচ্ছে আমরা এই কাজটা করতে পারবো। এখন এক্সসি থেকে এক্সএন বানানোর সময় যদি কেউ সমস্যা করে দেয় তাহলে তো আর আপনি ইনফরমেশন কি হবে না, কারেক্ট হবে না, ইনফরমেশন সব ভুল হয়ে যাবে। কারণ আপনি স্যাম্পলিং করার সময় কি করে ফেলছেন, ফ্রিকোয়েন্সি গুলো অ্যালিয়াস করে ফেলছেন, একটা ফ্রিকোয়েন্সি আর একটা ফ্রিকোয়েন্সির উপর পড়ে গেছে। তো এটা এরকম যদি হয়ে যায় তাহলে তো সমস্যা, তাহলে তো ওটা করা যাবে না। তাহলে আমি ধরে নিচ্ছি যে স্যাম্পলিংটা কিভাবে করা হবে, ঠিকভাবে করা হয়। ঠিকভাবে করা মানে হচ্ছে নাইকুইস্ট স্যাম্পলিং থিওরেম মেনটেন করবে। ওকে, এখন আমরা এই জিনিসটা একটু সিমুলেশন দেখবো। সিমুলেশন দেখতে গেলে দেখেন তো আমাকে কি তৈরি করতে হবে, আমি যে ফুরিয়ার ট্রান্সফর্ম করবো এক্সএন কে, আমাকে আগে এক্সএনটা তৈরি করতে হবে না? এখন এক্সএন তৈরি করতে গেলে কিন্তু একটু ভালো করে খেয়াল করেন আমাকে কি করতে হবে, এটা কিন্তু চ্যাপ্টার এক্সএন নাম্বার 1 এর অংশ, স্যাম্পলিং করতে হবে। জি স্যার। স্যাম্পলিং, XT থেকে হ্যাঁ এক্সএ থেকে। তো স্যাম্পলিং করার কোড আছে, ওই কোডটাই আমি এখানে লিখে ফেললাম, 4টি লাইন আমার। এই লাইনগুলো আপনাদের পরিচিত। জি স্যার। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত এখানে? 18,000। 18,000 18,000 কেন নিলাম তো কি বলতে পারবেন? স্যার 9,000 ছিল। হুম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কেন আমি 18,000 নিলাম? কেন 18,000? স্যার এটা বলে দেয়া থাকতো স্যার ইকুয়েশনে। আচ্ছা হ্যাঁ, মানে ওটা তো বলে দেওয়া থাকতো, বাট আমাদের এখানে একটু বলে দেওয়া। স্যাম্পলিং যত বেশি নিব তত তো আমাদের জন্য ভালো। হ্যাঁ, এটা কে বললেন? এটা কে বললেন এই মাত্র? আমিন। আচ্ছা, জি স্যার। আমিন যেটা বললো সেটা হচ্ছে যত বেশি স্যাম্পল নেবো তত ভালো। তত ভালো মানে হচ্ছে অ্যানালগ সিগন্যালটা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো আমরা। এখন এইখানে আমাকে কিছু বলে দেওয়া, বুঝেছেন? কেন কত থেকে স্যাম্পল করতে হবে এই জিনিসটা বলে দেওয়া, তো আমার স্বাধীনতা আছে। এখন এখানে নাইকুইস্ট রেট কত হওয়ার কথা? নাইকুইস্ট রেট হওয়ার কথা কিন্তু 5,000। 5,000 জি স্যার। 5,000 থেকে বেশি নিলে ভালো, কেন আমি এক্সপেনটা যে পাবো এটা যেন এক্সপি এর মতো আসে। 5,000 হচ্ছে মানে লোয়ার লিমিট। 5,000 হচ্ছে লোয়ার লিমিট, রাইট? 5,000 লোয়ার লিমিট, 5,000 নিচে যাওয়া যাবে না। তো আমি যেন সিগন্যালের শেপটা যেন স্মুথ আসে এই জন্য আমি কি করবো, এই জিনিসটা বাড়িয়ে দেবো, 18,000 করে দেবো। কারণ এটা 18,000 করবো নাকি 9,000 করবো এটা আপনার উপর, আপনি এটা করতে পারেন, চেঞ্জ করে জিনিসটা দেখতে পারেন আপনার জন্য কোনটা ভালো আসে। বুঝতে পেরেছেন? এখন যেটা বলতে যাচ্ছিলাম, ইকুয়েশনের তো কোনো সমস্যা নেই। এই টি কেন 0.1 লিখলাম, 0.1 লেখার কারণ হচ্ছে আমি 0.1 সেকেন্ড পর্যন্ত স্যাম্পল নিতে। আপনি যদি বেশি সেকেন্ড পর্যন্ত স্যাম্পল নিতে চান তাহলে কি করবেন, এটা বাড়িয়ে দিবেন। জি স্যার। ওকে, এইখান থেকে হচ্ছে আমরা ডিএফটি করা হচ্ছে, এই 4টা লাইন ডিএফটির জন্য, বাকিটা ছবি আঁকার জন্য। ছবি আঁকার জন্য আসলে এটা তেমন বেশি কঠিন কিছু না, আর প্রথমগুলো বুঝতে পারলে আশা করি পারবেন বুঝতে। আমি লাইন বাই লাইন যাচ্ছি। ডিএফটি প্রথম লাইন, n ইকুয়াল কি লেখা, লেন্থ অফ এক্স লেখা। এই লেন্থের কাজ কি কেউ কি বলতে পারবেন? ওই যে স্যার অ্যালাইজিং না হওয়ার জন্য মিনিমাম পয়েন্ট স্যার যেটা মানে Point. এক্সেল সিগন্যালে যতগুলো ভ্যালু আছে ততগুলো তত সংখ্যক। লেন্থ অফ এক্সেল। লেন্থ অফ এক্স। ইন্ডেক্স স্যার, এটা স্যার এই লেন্থ ফাংশনটার কাজ আমরা কিন্তু একটু দেখিয়েছিলাম। এই লেন্থ আসলে কাজ করে কি, এই এক্স এর মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে জি স্যার ওগুলো দেখাবো কতগুলো। ওটার দৈর্ঘ্য মাপবে। কারণ আমার এক্স কি, এক্স হচ্ছে একটা ভেক্টর, কারণ এক্স আমরা নিচ্ছি কি, এক্স না হবে কিন্তু একটা হচ্ছে ওই স্যাম্পল ভ্যালুগুলো। স্যাম্পল ভ্যালুগুলো তো আসলে হচ্ছে আমার ডিটিএফটি করতে এভাবে করে স্টোর করা থাকবে, লাইক 1 2 1 2 3 4 3 এরকম। যেমন এইখানে
এখানে চারটা। 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 তো আমি যদি এভাবে লেন্থ অফ এক্স লিখি তাহলেই আমার এন এর মধ্যে কি এসে পড়বে? 4 এসে পড়বে। 4 এসে পড়বে। এখন এই চারটা কেন প্রয়োজন? চারটা প্রয়োজন হচ্ছে এই পরের লাইন ওমেগাতে। এটা কিভাবে আসতেছে ওটা আমরা একটু আসতেছি কিছুক্ষণ পরে। এটা কেন লাগবে? এটা লাগবে আসলে মেইনলি এই কারণে, এই যে আমরা যে ফর্মুলাটা লিখেছিলাম এই এটা বা এটা 2π/n কে আমি যে কোন কোন ওমেগাতে ভ্যালু গুলো দেখতে চাই এটার জন্য কিন্তু আমার এন এর প্রয়োজন হয়। এন এর একটা পরিচয় জানা দরকার। জি এবং স্যার। এন এর পরিচয় বলেছিলাম কি, হয় সিগন্যাল লেন্থের সমান অথবা সিগন্যাল লেন্থের থেকে বড়। বড় হবে। আমরা ধরে নিচ্ছি কি আমরা তো সিগন্যাল লেন্থের সমান নিচ্ছি, তো এই জন্য আমরা সিগন্যালের লেন্থ আমরা নিয়ে নিলাম n। আচ্ছা, সেকেন্ড লাইনটাতে আসি। সেকেন্ড লাইনে দুটো ফাংশন একটু ভালো করে খেয়াল করেন। দুটো ফাংশন ইউজ করেছি, একটা হচ্ছে এফএফটি শিফট ব্র্যাকেট কার উপর ইউজ করছি একটু ভালো করে খেয়াল করেন তো। এক্স এর উপর স্যার। এফএফ খালি এক্স এর উপর না, এফএফটি অফ এক্স এর উপর। ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা। হ্যাঁ, ওটা করার পরে যে রেজাল্টটা পাবো তার উপর কি করছি, এফএফটি শিফট অ্যাপ্লাই করছি। তো একই সাথে আমরা কয়টা ফাংশন ইউজ করছি? দুটো। দুইটা। এফএফটি এর আউটপুট, এফএফটি শিফটের কি ইনপুট। বুঝতে পেরেছেন এটা? একটার আরেকবার। আউটপুট যে আরেকটার ইনপুট। ওকে, এখন এখানে এফএফটি শিফট আর এফএফটির কাজ কি এগুলো একটু আলাদা আলাদা করে আমরা দেখবো। আমি এটা লিখছি। এফএফটির কাজ আমরা অলরেডি বলে ফেলছি। ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। ও কি করে? ও আপনাকে কিছু একটা আউটপুট দেয়, কি ইনপুট দিতে হয় এটা একটু বলি। এক্স হচ্ছে কি ডিসক্রিট টাইম সিগন্যাল, স্যাম্পল ভ্যালু। ডিসক্রিট টাইম সিগন্যালের স্যাম্পল ভ্যালু দিলে এফএফটি করে দিবে। এখন এফএফটি কি ফাংশন? একটা ম্যাথল্যাবের ডিফল্ট ফাংশন, বিল্ট ইন ফাংশন অলরেডি করে দেওয়া আছে ম্যাথল্যাবে। এখন এক্স এর মধ্যে কি দিবে? এক্স এর মধ্যে দিবে হচ্ছে ডিএফটি সিকোয়েন্স। ডিএফটি সিকোয়েন্স মিন মনে আছে হয়তো x0 x1 x1 x2 x3 এভাবে করে x n n - 1, এটা হচ্ছে ডিএফটি সিকোয়েন্স। এখন এখানে আরেকটু ইন্টারেস্টিং পয়েন্ট, এখানে যে ওমেগার ভ্যালুগুলো আসলে শুরু হয় হচ্ছে আপনার 0 থেকে, শেষ হয় হচ্ছে 2π এর একটু আগে। তো রিলেশনটা এরকম ডিএফটি সিকোয়েন্স। ক্লিয়ার? ডিএফটি সিকোয়েন্সের মানটা সে দিয়ে দিবে, মানে এক্স এর মধ্যে হচ্ছে এই ভেক্টরটা থাকবে x0 x1 থেকে আপ টু xn-1 n সংখ্যক ডিএফটি ভ্যালু। বাট ওমেগার মান মানে কোন কোন পয়েন্টে আমি ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মের ভ্যালুগুলো ইভালুয়েট করছি সেটা হবে শুরু হবে 0-তে, শেষ হবে হচ্ছে 2π এর একটু আগে। একটু আগে কেন? ওই যে এক্স্যাক্টলি 2π তে রিচ করা পসিবল না, 2π এর আগে শেষ হবে, এই জন্য লেস দ্যান সম্পর্ক। তো এফএফটি করলে আপনাকে এই রিলেশনটা দিয়ে দেয়, মানে 0 থেকে পজিটিভ সাইডে 2π এর আগ পর্যন্ত আমি কিছু ফ্রিকোয়েন্সি এক্সেসের স্যাম্পল দিচ্ছি। তো এফএফটির কাজটা বুঝতে পেরেছেন? এফএফটি কার উপর কাজ করবে? ডিসক্রিট টাইম সিগন্যালের উপর। আউটপুট দেবে কি? ডিএফটি সিকোয়েন্স দেবে। এখন আমরা করছি কি, আরেকটা ফাংশন ছিল এফএফটি শিফট। ও কার উপর কাজ করবে? আমাদের যে সিকোয়েন্সটা দেওয়া আছে ও কিন্তু আসলে এফএফটির যে আউটপুট তার উপর কাজ করবে, এই এক্স এর উপর কাজ করবে। এটা করলে ধরেন মনে একটা নাম দিই, x2 দিলাম, জাস্ট নাম দেওয়ার সুবিধার জন্য। অন্য কোনো নাম দিলে কোনো সমস্যা নেই, আমি x দিচ্ছি আমার সুবিধার জন্য, আর কোনো কারণ নেই। এফপি শিফটের মধ্যে কি ইনপুট দিচ্ছি? x এর পরিচয় কি? ডিএফটি এর সিকোয়েন্সটা এখানে ইনপুট হচ্ছে। রাইট, এটাও ডিএফটি সিকোয়েন্স, বাট রেঞ্জ কত থেকে? 0 মাইনাস 0 2π এর একটু আগ পর্যন্ত, 2π বা এর এক্সাম্পল আগ পর্যন্ত। রাইট। এখন এফএফটি শিফট কি করে দিবে? এফএফটি শিফটও আসলে হচ্ছে ডিএফটি সিকোয়েন্সই দিবে, বাট
রেঞ্জটা হবে -π থেকে পাই এর আগ পর্যন্ত। এটা একটু আবার একটু খেয়াল করেন, x2 কি দিবে, ডিএফটি সিকোয়েন্সে দিবে, বাট ফ্রিকোয়েন্সি রেঞ্জটা শুরু হবে কোথা থেকে, -π থেকে শুরু হবে। যেহেতু ফ্রিকোয়েন্সি শুরু হচ্ছে -π থেকে, তাহলে শেষ হবে কততে, 2π তে শেষ হবে না, 2π এর আগেই শেষ হবে, পাইতে শেষ হয়ে যাবে। তো এই রেঞ্জটাই কি হয়ে গেছে, পাই পরিমাণ এখন তো মনে হয় 180 ডিগ্রি ইয়ে হয়ে গেছে, মানে কমে গেছে, হ্যাঁ কমে গেছে আর কি, পাই পরিমাণ কমে গেছে। এখন এই কমে যাওয়ার একটা কারণটা কি, কমে যাওয়ার কারণটা হচ্ছে মানে কেন করব আমরা এই এফটি শিফটটা কেন করব, ওটা একটু দেখাচ্ছি আমি। শিফটটা কেন করব, তা যদি আমার প্রশ্ন কেউ জিজ্ঞেস করে, উত্তরটা আসলে একটু কমপ্লিকেটেড, মানে উত্তরটা সিম্পল, বাট বোঝাটা একটু জিনিস কঠিন। জিরো থেকে 2 এই রেঞ্জে কোন একটা ছবি আসবে, একটু নিলাম পাই, পাই এর পরের যে অংশটুকু এটা আমরা লাল কালার দিয়ে করলাম। আচ্ছা, এটা কিন্তু সবুজ আর লাল একই সিগন্যালের স্পেকট্রাম বা একই ডিএফটি সিকোয়েন্সের মধ্যেই পড়বে। এখন 0 থেকে পাই, পাই থেকে 2π, এটা কি, এটা হচ্ছে অরিজিনাল এক্স। ওকে, এক্স এর যদি এরকম হয়, এটা 0 থেকে পাই থেকে শুরু, 0 থেকে শুরু হয়েছে, শেষ হচ্ছে 2π এর একটু আগে ডিএফটি করার পর। এখন আমাদের এফএফটি শিফট ইউজ করি, এফএফটি শিফট ইউজ করলে জিনিসটা কিরকম হয়, আমরা যদি এফএফটি শিফট ইউজ করি তাহলে জিনিসটা কিরকম আসবে, এক্স্যাক্টলি স্পেকট্রাম এটার মতোই হবে, 0 থেকে পাই, 0 থেকে পাই এর মধ্যে কত ছিল, এইভাবে করে একটা মান থেকে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছিল, এখানেও গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে, এখানে কোনো চেঞ্জ আসবে না। চেঞ্জটা আসবে কোথায়, চেঞ্জটা আসবে হচ্ছে আপনার পাই থেকে 2π। এখন তো দেখা যাচ্ছে পাই থেকে 2π এর মধ্যে কোনো রেঞ্জ নেই, কারণ আমরা এফএফটি শিফট ইউজ করে ফেলছি। এফএফটি শিফটে রেঞ্জ হয়ে যায় কত থেকে, -π থেকে শুরু হয়। তো এই পাই থেকে 2π জিনিসটা এসে পড়ে এইখানে। এই যে লাল কালার যে অংশটা আসলো, এটা কোথা থেকে আসলো, এক্স্যাক্টলি এই লাল অংশটুকু, যেটা আপনার পাই থেকে 2π এর মধ্যে ছিল। এই যে এই কাজটুকু, এই কাজটুকু কে করে দিচ্ছে আপনাকে, এফএফটি ফাংশনটা করে দিচ্ছে, এফএফটি শিফট ফাংশনটা করে দিচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমি যদি স্যাম্পল গুলো একটু বলি, স্যাম্পল গুলো একটু খেয়াল করে বোঝার ট্রাই করেন। এই এক্স ডিএফটি সিকোয়েন্স, এই x0 x1 xn-1 এগুলো আসলে কি, এটা আসলে x0, এরপর একটা x1, তাই না, তারপর করে x3 x4 চলতে থাকবে, রাইট? এটা তো হওয়ার কথা ডিএফটি সিকোয়েন্সে সিরিয়ালি, যেহেতু আমি এক্স করছি। বাট আমি যখন এফএফটি শিফট করে ফেলতেছি, এফএফটি শিফট করে বলে দেখেন এই x0 কিন্তু অরিজিনাল জায়গায় বসে আছে। এই যে প্রথম যে ভ্যালুটা আসবে -π তে, এটা কোথা থেকে আসতেছে, এটা কিন্তু আসতেছে আসলে এইখান থেকে, এয়ারপোর্ট থেকে। পায়ের পর থেকে। তো আমরা যে ডিএফটি সিকোয়েন্সটা পাবো, ডিএফটি সিকোয়েন্সটা একটু চেঞ্জ হয়ে যাবে। x0 x1 এর পজিশন জায়গা ঠিক থাকবে, জাস্ট একটা নির্দিষ্ট পরের অংশ যেগুলো হচ্ছে পরে ছিল, এগুলোকে ধরে টেনে এনে কোথায় বসিয়ে দিবেন, সামনে বসিয়ে দিবেন। এই যে সামনে যে বসিয়ে দিচ্ছে, এই কাজটাই কে করে দিচ্ছে, ডিএফটি সিকোয়েন্সটা বানিয়ে দিচ্ছে হচ্ছে এফএফটি শিফট। তো এই যে এফএফটি শিফট আসলে দেখেন সিগন্যালের স্পেকট্রামের ভ্যালু কিন্তু চেঞ্জ করছে না, ও শুধুমাত্র কি করতে পারছে, সে অনলি রেঞ্জটা শুরু হচ্ছে কত থেকে, সেই রেঞ্জ অনুযায়ী সিগন্যালের স্পেকট্রামের স্যাম্পল ভ্যালুগুলো আমাকে রিঅর্গানাইজ করে দিচ্ছে। রিঅর্গানাইজ করে দেওয়ার মানে হচ্ছে যে
x0 x1 এগুলো তো এখন আর শুরুর এলিমেন্ট হবে না, তাই না? এগুলো তো শুরুতে থাকবে না, এগুলো থাকবে মাঝখানে। শুরু শুরুতে আসবে কোথা থেকে? শুরুতে আসবে হচ্ছে এই পায়ের রিজিয়ন থেকে, যে অংশটুকু, সেটা আমি শুরু করবো। আচ্ছা, একটু এক্সকিউজ মি, আমার একটু কল এসেছে, কলটা ধরবো। হ্যালো, যেটা বলছিলাম, এফটি শিফটটা করে দিচ্ছে কি, এই সিকোয়েন্সটা, যে অর্ডারে এই স্যাম্পল ভ্যালুগুলো আমি সাজাবো, সেটা অর্ডারটা একটু রিঅর্গানাইজ করে দেবে, শেষের গুলো আগে এনে দেবে। কেন আগে এনে দিচ্ছে? কারণ আমার রেঞ্জটা আগে শুরু হতো 0 থেকে 2 পাই, এখন শুরু হচ্ছে কত থেকে? -π থেকে পাই। তো এফএফটি শিফট কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্ম করে দিচ্ছে না। ফুরিয়ার ট্রান্সফর্ম কে করে দিচ্ছে? এফএফটি করে দিচ্ছে। এফএফটি শিফটটা কি করছে? -π থেকে পাই। প্রশ্নটা কেন দরকার? উত্তরটা হচ্ছে সিম্পল। আপনারা ইউজুয়ালি স্পেকট্রামটা কিভাবে দেখে অভ্যস্ত? নেগেটিভ ভ্যালুতে কিছু ভ্যালু থাকবে আর পজিটিভ থেকে কিছু ভ্যালু থাকবে, ডাবল সাইড ব্যান্ড। ডাবলস, হ্যাঁ, দুই ব্যান্ডে যেন দেখা যায়। তো এটা দেখে যেহেতু অভ্যস্ত, এই জন্য হচ্ছে এইভাবে আপনাদের প্রেজেন্টেশনের সুবিধার জন্য যদি কনভার্ট করা লাগে, এই জন্য এই ফাংশনটা দিয়ে দিয়েছে। কারণ অনেক জায়গায় মেনলি ওইভাবেই দেখায়, নেগেটিভ পজিটিভ দুটাই দেখালে সুবিধা হয়। পজিটিভ দেখালেও একই জিনিস, বাট ওই জিনিসটা একটু আনকমন দেখে ওইটা অ্যাভয়েড করা হয়। ইউজুয়ালি এরকম নেগেটিভ সাইডের অংশটুকুই দেখানো হয়। তো এই কাজটুকু করার জন্য আমাদের এই লাইনটুকু এসেছে, সেকেন্ড লাইনটা। তাহলে স্যার এই লাইনটা মানে কোনো কিছু বাদ দিতেছে না, জাস্ট এটাই মানে শিফট করে দেখাইতেছে স্যার, মানে পায়ের। হ্যাঁ, -π থেকে যে ভ্যালুগুলো দেখানোর কথা, সেই ভ্যালুগুলো প্রথমে এসে পড়বে। জাস্ট স্যার শেপের এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি, রেজাল্টেন্টে কোনো প্রভাব পড়ছে না। মানে এটা হচ্ছে এরকম, ধরেন এই এক্স এর মধ্যে ধরেন এরকম আছে 1 2 -1 3। আমরা যেটাকে এফএফটি শিফট করি, যদি আমরা এফএফটি শিফট করি, তো জিনিসটা হয়তো এরকম হয়ে যেতে পারে -1 3 1 2। এই যে -1 এটা আর কি আপনার পাইয়ের পরের রেঞ্জে ধরেন, সেটাকে ধরে এনে কোথাও বসিয়ে দেবে, সামনে বসিয়ে দেবে, আর 1 2টা পরে চলে যাবে। জাস্ট অর্ডারটা চেঞ্জ করা একটু শিফটের কাজ। এখন পরের লাইনটা একটু দেখে মনে কমপ্লেক্স মনে হতে পারে, বাট অত কমপ্লেক্স না যদি আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি। পরের লাইনটার কাজটা কি? পরের লাইনটার কাজটা হচ্ছে ওমেগা গুলো ভ্যালু জেনারেট করে দেওয়া, ওমেগার ম্যাট্রিক্স জেনারেট করে দেওয়া। ওমেগার ম্যাট্রিক্স আমরা এবার জেনারেট করতে পারি 0 2π/n 4π/n এভাবে করে চলতে থাকবে আপ টু n-1, তাই না? এটা আমরা চলতে পারবো, এবং এটা কিভাবে ম্যাথল্যাবে লেখা যায় এটা আমার মনে হয় জানি। ওই যে তাহলে স্যার এটা কমেন্ট দিলে কি ম্যাথল্যাব আমাকে স্ক্রিনে দেখাইতে পারবে মানে পুরোটাই? বুঝি নাই। মানে সেটা যে কমেন্ট আকারে দিই, তাহলে স্যার ওমেগার ভ্যালুটা পুরোটাই তো দেখাইতে পারবে স্যার? কমেন্ট আকারে দিলে তো ভ্যালু দেখাবে না, কমেন্ট আকারে দিলে তো ওটা এক্সিকিউট করবে। না স্যার, মানে প্রোগ্রাম ভ্যালুটা এখানে লিখলাম, জাস্ট আমি ওমেগার ভ্যালুটা দেখতে চাইতেছি আসলে আসে কিনা। হ্যাঁ, তো আপনি হচ্ছে কমান্ড উইন্ডোতে ওমেগা লিখে এন্টার দিবেন। ভ্যারিয়েবলে ভ্যালু দেখতে চাইলে কি করতে হয়? ভ্যালু জি স্যার, ওটা খালি কমান্ড উইন্ডো ইউজ করতে হয়। এন্টার দিলে বা হচ্ছে সেমিকোলনটা মুছে দিবেন, ওটা করলে এটা করবে। আচ্ছা, জি স্যার। এটা কিভাবে তৈরি করতে হয় এটা আপনারা জানেন, এইভাবে করে লেখা যায় 0 to 2π/n, জি স্যার জানি। ওইভাবে করে লেখা যায়। এখন আমরা ওইটা না লিখে এই সেম জিনিসই হচ্ছে এখানে। কি হচ্ছে দেখেন তো, এই অংশটুকু 0 to n-1। আমরা যদি ধরেন n মান আমি 4 ধরে নিই,
তাহলে কি আসবে 0:3। 0:3 মানে কি আসলে 0 1 2 3। 4টা পয়েন্ট না, এখন এর সাথে কি গুণ হচ্ছে একটু খেয়াল করুন তো। 2 পাই ডিভাইডেড n। 2π/n। তো এই ম্যাট্রিক্সের সাথে 2π/n গুণ হয়ে যাবে, বা 2π/n না বলে আমরা 2π কি লিখতে পারি, 4 লিখতে পারি, কারণ আমার এর মান 4। আর যদি একটু কাটাকাটি করি জিনিসটা আছে π/2। আলটিমেটলি 0 π/2 পাই, আর এটা কি 3π/2। এই জিনিসগুলো এসে পড়বে। তো এখন একটু ভালো করে এই রেঞ্জটা কিসের আছে, 0 থেকে 2π এর মধ্যে। এটা হচ্ছে ক্লোজ ব্র্যাকেট, মানে এটা আবদ্ধ করবে 0 0 হতে পারে, বা 2π কখন হতে পারবে না, এই জন্য হচ্ছে ওপেন ব্র্যাকেট ইউজ করা হচ্ছে। আচ্ছা, এখন এই রেঞ্জটা তো 0 থেকে 2π এর মধ্যে, কিন্তু আমি চাই কি, আমি তো অলরেডি এফটি শিফট করে ফেলছি এক্স এর মধ্যে, তার মানে রেঞ্জটা আসলে কোথায় চলে গেছে, -π থেকে পাই রেঞ্জে চলে গেছে। -π থেকে পাই রেঞ্জে চলে গেছে, তাহলে আমি কিভাবে করব, এই সিগন্যালের প্রত্যেকটাকে আমরা পাই পরিমাণ কি করে দিব, লেফট শিফট করে দিব। তো লেফট শিফট করার জন্য আমি কি করলাম, পাই বিয়োগ করলাম। তো পাই বিয়োগ করে দিই, জিনিসগুলো কোথায় চলে যাবে, -π, পাই -π/2, 0, π/2, এটা এসে পড়বে। এই কাজটা কেন করলাম, পাই কেন বিয়োগ করলাম, কারণ কারণ কি, কারণ রেঞ্জে আনার জন্য স্যার। আমার রেঞ্জ হচ্ছে -π থেকে পাই এ কনভার্ট হয়ে গেছে এফটি শিফটে। তো আমি যদি ছবিটা আঁকতে চাই তাহলে হচ্ছে আমাকে ভ্যালু গুলোকে পাই পরিমাণ কি করতে হবে, পিছিয়ে নিয়ে আসতে হবে আর কি ভ্যালুগুলো, এই জন্য পাই বিয়োগ করা হয়েছে। এখন দেখুন ওমেগাটা, এই ডব্লিউটা কে তৈরি করছে, আপনি তৈরি করতেছেন। কেন, ওই যে আমি ছবি আঁকতে চাই, ছবি আঁকার সময় প্রয়োজন পড়বে এই জন্য। আর লাস্ট লাইনটা, এটা আসলে থিওরি থেকে আসছে, পুরোটাই থিওরি থেকে। আপনারা পড়েছেন যে যদি রেডিয়ান পার স্যাম্পলে থাকে, ওমেগাটা রেডিয়ান পার স্যাম্পল, এই ওমেগার সাথে fs ডিভাইড বাই 2π গুণ করলে অ্যানালগ ফ্রিকোয়েন্সিটা পাওয়া যায়, এরকম একটা ফর্মুলা ছিল নাকি, জি স্যার। চ্যাপ্টার 1 এর ছিল আর কি। fs বাই 2π, fs এর পরিচয় থেকে, fs হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই 2 ইনটু পাই করলে আমরা কি পেয়ে যেতে পারি, আমরা রেডিয়ান পার স্যাম্পল, দ্যাট মিনস ডিজিটাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, এটা হচ্ছে ডিজিটাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা থেকে আমরা অ্যানালগ ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবো। অ্যানালগ ফ্রিকোয়েন্সি মানে এটা কিসে, হার্টজে। আর এই ওমেগা কিসে ছিল, রেডিয়ান পার স্যাম্পল। আমরা যখন ইউজুয়ালি স্পেকট্রামটা দেখি, আমাদের মেইন প্রায়োরিটি থাকে হচ্ছে অ্যানালগ স্কেলে কি রকম আসে। ডিসক্রিট ডোমেনে ওটা দেখে লাভ নেই, কারণ আমি তো অ্যাপ্লাই করবো অ্যানালগ সিগন্যাল, কত হার্টজের সিগন্যাল অ্যাপ্লাই করতেছি, কত হার্টজ, এটাই বেশি ইম্পর্টেন্ট। রেডিয়ান পার সেকেন্ড বা রেডিয়ান পার স্যাম্পল অত বেশি ইম্পর্টেন্ট না, এই জন্য এই হার্টজে কনভার্সন করাটা হয়েছে। তো এটা করলে হার্টজে কনভার্সন এসে পড়বে। তারপর ফিগারের জন্য এইগুলো, কেউ কি বলতে পারবেন কেন ABS লিখলাম, ম্যাগনিটিউড দেখার জন্য স্যার। জিওড নেবো জাস্ট। ম্যাগনিটিউড স্পেকট্রাম দেখার জন্য, রাইট, কারণ আমার জাস্ট ম্যাগনিটিউড দেখতে চাই, এই জন্য অ্যাঙ্গেল এক্স লিখলে ফেজ স্পেকট্রাম দেখুন। এর যদি আমি সবকিছু ঠিক থাকে, আমি কোডটা রান দিই, এরকম একটা ছবি আসবে। ছবিটা দেখে কি মনে হয় ঠিক আসছে, ছবিটা কি ঠিক এসেছে বলে মনে হয় আমাদের? জি স্যার। কিরকম আসার কথা, আমাদের আসার কথা ছিল যে 600 হার্টজে ইম্পালস, আর একটা কিসে 2500 হার্টজে একটা ইম্পালস, এই দুটো জায়গায় ইম্পালস। দুটো জায়গায় ইম্পালস আসলে, একটা যেহেতু আসলে ডিসক্রিট স্যাম্পল নিয়ে কাজ করতে চাই, আসলে ইম্পালসের শেপ, মানে ইম্পালস আসলে আমরা তো এরকম অ্যারো দ্বারা বুঝি, ওরকম তো আসবে না। একটা ফাইনাইট ভ্যালু আসবে, ফাইনাইট ভ্যালু হিসাবেও যাই আসুক, আমি কিন্তু অ্যাটলিস্ট এটা বুঝতে পারতেছি যে এই মোমেন্টে বা এই সময় বা এই ফ্রিকোয়েন্সিতে কি আছে, আমার মানটা অনেক বেশি। নিয়ারার যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ গুলো আছে সেখানে ভ্যালু গুলো জিরোর কাছাকাছি। এক্স্যাক্টলি সেম রিজনে এইখানেও আমরা ওই ইন্টারপ্রিটেশনটা করতে পারি।
এখানেও কি মানগুলো অনেক বেশি আছে, তো এইখানে আমরা কোনো একটা ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করে সেটা আমরা বলতে পারবো। আমরা যদি একটু ডাটা কার্সার দিয়ে ইউজ করতাম, এটা দেখতাম কি এটা অ্যারাউন্ড 600 হার্টজে পেতাম, আর এটা পেতাম কোথায় অ্যারাউন্ড 2500 হার্টজ। এটা দেখে আমরা হচ্ছে একটা আইডিয়া করতে, এখন একটু ভালো করে আমরা স্পেকট্রাম টান নিচ্ছি এক্স এর, কিন্তু এই এক্স এর পরিচয় কি? ইনপুট স্যার। ইনপুট, আর একটু ভালো করে বলে এটা কোন সিগন্যাল? ইনপুটের লেন্থ আর কি, লেন্থ যতটুকু। না 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 না, হ্যাঁ এটার সাথে ই লেন্থের সম্পর্ক নেই, এক্স এর সাথে লেন্থের সম্পর্ক নেই। মানে এই এন এর সাথে আমি ইনপুট কি দিচ্ছি ওটার সাথে সম্পর্ক নেই। এক্সটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল। ইনপুট সিগন্যালটা কোনটা? ডিসক্রিট টাইম সিগন্যাল। জি স্যার। ডিসক্রিট টাইম সিগন্যালটা দিচ্ছি। ডিসক্রিট টাইম সিগন্যালটা কিভাবে পেয়েছি? ওটা হচ্ছে ওই স্যাম্পলিং করার মাধ্যমে পেয়েছি। ওটা কিন্তু আলাদা, এটা কিন্তু টোটালি আলাদা ব্লক। বুঝতে পেরেছেন? আমরা কিন্তু হচ্ছে ব্লক বা মডুলার অ্যাপ্রোচটা দেখতেছি, অ্যাপ্রোচটা দেখা হচ্ছে যে স্যাম্পলিং করার পরে কি হয়, তারপর আমরা এখন হচ্ছে স্পেকট্রাম করলে কি আসে এটা দেখবেন। কাকে স্পেকট্রাম করছে সেটাকে জানতে হবে। আপনি অ্যানালগ সিগন্যালকে করছেন নাকি হচ্ছে ডিসক্রিট টাইম করছেন? আমরা করছি কাকে? ডিসক্রিট টাইম সিগন্যালকে করছি। করলে এরকম ছবি আসবে। ওকে, এখন আমরা একটা ফিল্টার ডিজাইন করব। কি ধরনের ফিল্টার? ফিল্টারটা হচ্ছে আমার একটা ক্রাইটেরিয়া বলে দিবে, যেমন এখানে একটা ডিজাইন ক্রাইটেরিয়া বলে দিয়েছে, ডিজাইন ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে। এখন ডিজাইন ক্রাইটেরিয়া বলে দিয়ে বললো কি আমার একটা সিস্টেম ডিজাইন করো, এখন এর মধ্যে 2500 হার্টজ ব্লক করবে এবং 600 হার্টজ কম্পোনেন্ট সিগন্যাল অ্যালাউ করবে। তা আমি একটা কাট অফ ফিল্টার সেট করলাম, এবং অবভিয়াসলি একটা লো পাস ফিল্টার ইউজ করতে হবে, কারণ কি হাই ফ্রিকোয়েন্সিটা বাদ দিতে বলছে। এই যে 2500টা ব্লক করে দিবে, 600 পার করবে। তো এটা 600 হার্টজ থেকে বড় হতে হবে কাট অফটা। আমরা 1000 হার্টজ ধরে নিলাম, ঠিক আছে? আমরা 1000 ধরে নিলাম। কেন ধরে নিচ্ছি? সমস্যা নেই 1000 হার্টজ, কারণ 2500 আছে অনেক দূরে, 600 আছে অনেক দূরে, তো 1000টা সেভ ধরা। এক্স্যাক্টলি 600 ধরলে একটু সমস্যা হতে পারে, কারণ 600 ধরে তো শার্প ট্রানজিশন হবে না, কারণ আমরা কি আইডিয়াল ফিল্টার তো চিন্তা করতাম, চিন্তা করছি কি প্র্যাকটিক্যাল ফিল্টার। আমরা হচ্ছে আইআইআর ফিল্টারটা করব। এখন প্রশ্ন হচ্ছে আইআইআর মানে কি? আইআইআর মানে কি কেউ বলতে পারবেন? ইনফাইনাইট ইম্পালস রেসপন্স। রাইট, তো 71 যেটা বলছে কারেক্ট অ্যান্সার যে ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার। এখন ইনফাইনাইট ইম্পালস রেসপন্স মানেটা কি? 71 একটু কি বলতে পারবেন মানে কি ইনফাইনাইট ইম্পালস রেসপন্স? আচ্ছা, সমস্যা নাই না বলতে পারলে। ফুল ফর্মটা তো বললামই, ইনফাইনাইট ইম্পালস রেসপন্স। আপনার এই ধরনের সিগন্যাল দেখেছেন না? এইচএন, এইচএন এর নাম অ্যাকচুয়ালি এটা, এই সিগন্যাল আপনারা অনেক দেখেছেন। জি স্যার। এটাকে কি সিকোয়েন্স আকারে লেখা যায়? সিকোয়েন্স আকারে যদি লিখতে হয় তাহলে কি লিখতে? হাফ, তাই না? তারপর কি চলতে থাকবে? শেষ হবে? না স্যার। শেষ তো হবে না, কোনখানে যায় থামবে? কোনো উপায় নেই। এই যে রেসপন্সটা ইম্পালস, এই রেসপন্সটা একটা ইম্পালস রেসপন্স হতেই পারে কোনো সিস্টেমে। এই রেসপন্সটাকে ইনফাইনাইট সময় ধরে চলতেই আছে, কখনোই শেষ হচ্ছে না। এই ধরনের রেসপন্স যে সিস্টেমের হয়ে থাকে সেই সিস্টেমটাকে আমরা ইনফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার বলতে পারি। তাহলে একটু বলতে ফাইনাইট ইম্পালস রেসপন্স ফিল্টার যেটা মানে হচ্ছে এফআইআর, সেটা কি হবে? একটা নির্দিষ্ট সংখ্যক স্যাম্পল নিয়ে আমার ইম্পালস রেসপন্সটা হবে। হোক এটা 10টা স্যাম্পল, হোক এটা 100টা স্যাম্পল, হোক 200টা, হোক 300টা, যাই হোক না কেন একটা ফাইনাইট ভ্যালু থাকবে। আর এটা সিকোয়েন্স থেকে লেখা পসিবল। এই চেনটা কিন্তু সিকোয়েন্স থেকে লেখা পসিবল না। আপনি 200টা নিলেন, তারপরে কিন্তু আরো কিছু স্যাম্পল থাকবে, তাই না? ইভেন 500টা নিলেন, তারপরে কিন্তু স্যাম্পল থাকবে, কখনোই শেষ হবে না। তো এফআইআর এর এটা একটা পার্থক্য, মেইন পার্থক্য। এখন আমরা আইআর ফিল্টার ডিজাইন করা শিখবো। এফআইআরটা আমরা নেক্সট ক্লাসে হয়তো দেখবো সামান্য। এখন
ম্যাটল্যাব একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে বাটার। বাটার একটা ফাংশন, এটা এসেছে হচ্ছে এর কি কাজ করে দেয়, এটা হচ্ছে বাটার রোড লো পাস ফিল্টার ডিজাইন করে দেয়। বাটার রোড স্ট্রাকচারটা ফলো করে, এটা লো পাস ফিল্টার ডিজাইন করতে পারে, হাই পাস করতে পারে, ব্যান্ড পাসও করতে পারে, বাট আমাদের কাজের জন্য কি দরকার, লো পাস। আমরা লো পাসটা দেখব। এখন বাটার রোডের নামটা আপনি শুনছেন তাই না, অ্যানালগ ইলেকট্রনিক্স পড়ার সময় বাটার রোড শব্দটা পড়েছে। এখন এখানে আসলে আমরা যখন ইনপুট দিতে যাব বা সিস্টেমটাকে ডিজাইন করতে যাব, আমাকে আসলে ওরকম সার্কিটের আর আর সি এর মান, মানে রেজিস্ট্যান্স ক্যাপাসিটি মান, এগুলো বলে দেওয়া হয় না। আমাকে জাস্ট বলে দিতে হবে কি, দুটো জিনিস বলে দিতে হবে, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে ডব্লিউ এন বা ওমেগা এন। এন এর পরিচয়টা কি, দ্য অর্ডার অফ দ্য ফিল্টার, ফিল্টারটা কত অর্ডারের হবে এটা বলে দেওয়া, ঠিক আছে, ফিল্টারটা কত অর্ডার হবে সেটা বলে দেবে। আর ডব্লিউ এন এর পরিচয়টা কি, ডব্লিউ এন এর পরিচয়টা হচ্ছে নর্মালাইজ শব্দটা লেখা আছে, বাট মেইনটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি, মেইনলি এটা কাট অফ ফ্রিকোয়েন্সি। এখন কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে নর্মালাইজ করতে হবে। এখন নর্মালাইজ করা মনে হয় আপনারা জানেন যে কোনো কিছুকে নর্মালাইজেশন কিভাবে করে, ওই যে ভ্যালুটা থাকবে বা ওই সিগন্যালটা থাকবে, ওই সিগন্যালের মধ্যে যে ম্যাক্সিমাম মানটা থেকে ম্যাক্সিমাম মানটা দিয়ে ভাগ করলে কি হয়, নর্মালাইজেশন হয়, রাইট? এটাই তো নর্মালাইজেশন একটা প্রসেস, এটা তো আপনি এগ্রি করেন, নর্মালাইজ কিভাবে করতে হয়। জি স্যার। এখন এই নর্মালাইজটা কিভাবে করবো, কাকে নর্মালাইজ করবো, কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে। তো আমার সিস্টেমটা একটু আগাই, এফসি কত, 1000 হার্টজ। কেন 1000 হার্টজ, কারণ আমি কাট অফ ধরে নিয়েছি, এই যে 1000 হার্টজ, এই জন্য 1000 ধরে এন এর মান 4, অর্ডার অফ দ্য ফিল্টার, এটা আমরা 4 ধরে নিয়েছি, বাট এটা হচ্ছে টিউনিং করতে হবে। টিউনিংটা কে করবে, প্রোগ্রামার করবে, কত দিলে ভালো হয়, কি ভালো ওটা আমি যে বললাম যে আইডিয়ালের কাছাকাছি যাবে কি যাবে না। এখন ডব্লিউ এনটা কি বলছে, নর্মালাইজ কাট অফ ফ্রিকোয়েন্সি। তো এই কাট অফ ফ্রিকোয়েন্সি তো থাকবে, তাকে হচ্ছে একটা ম্যাক্সিমাম মানটা দিয়ে ভাগ করতে হবে। ম্যাক্সিমাম মানটা হচ্ছে fs/2। এখন ম্যাক্সিমাম মান কেন fs/2, এটা যদি কেউ প্রশ্ন করে, এটার উত্তরটা আসলে একটা রিলেশনের মধ্যে আছে, মনে হয় দেখেছিলেন, এরকম একটা রিলেশন ছিল চ্যাপ্টার 1 এ, যে অ্যানালগ সিগন্যাল থেকে যখন আমরা স্যাম্পল করে যে ডিসক্রিট টাইমটা সিগন্যাল পাচ্ছি, এটা থেকে যদি আমরা রিকনস্ট্রাকশন করি, থেকে আমাদের রিকনস্ট্রাকশন করা মানে হচ্ছে ইন্টারপোলেশন করে যে রিকনস্ট্রাকশন করা হয় সেটা কথা বলছি। রিকনস্ট্রাকশন করলে রিকনস্ট্রাক্টেড সিগন্যালের মধ্যে অনলি কি কি থাকে, কোন কোন ফ্রিকোয়েন্সি থাকতে পারে, -fs/2 থেকে +fs/2 পর্যন্ত ফ্রিকোয়েন্সি গুলো এক্সিস্ট করে, বাকিগুলো এক্সিস্ট করে না। এখন এই যে fs/2, তাহলে হচ্ছে ওই সিগন্যালের মধ্যে হাইয়েস্ট কত ফ্রিকোয়েন্সি থাকতে পারবে, fs/2 পর্যন্ত থাকতে পারবে পজিটিভ দিকে। এই জন্য এই fs/2 দ্বারা কি করা হচ্ছে, ভাগ করা হচ্ছে। বুঝতে পেরেছেন নর্মালাইজ ফ্রিকোয়েন্সি fs/2 স্যার। দিয়ে কেন ভাগ করছি? স্যার এনটা কি বড় ছিল কোশ্চেনে, n = 4? না না না, n4 বলা ছিল না, আমরা এটা টিউনিং বললাম না, টিউনিং করব, আমরা ও। চেঞ্জ করে দেখবো। জি স্যার। ওকে, যদি বলা থাকে তো বলে দিবেন, আর যদি না বলা থাকলে আমাদের বিষয়, আমাদের তো ছেড়ে দেবো আর। আচ্ছা, এটা যদি করি তাহলে আমি বিআরএ পেয়ে যাব, বুঝতে পেরেছেন, বিআরএ। আচ্ছা, কি পাবো, বিআরএ, বিআরএ এর পরিচয় কি, আশা করি বুঝে ফেলছেন। সেটা হচ্ছে আমার যে সিস্টেমের একটা ইকুয়েশন হবে, আমি যে সিস্টেমটা ডিজাইন করলাম ওই সিস্টেমের ইকুয়েশনের কোএফিসিয়েন্ট গুলো, বি হচ্ছে এক্স এর টার্ম গুলো, এ হচ্ছে ওয়াই এর টার্ম গুলো। তো আমি এই লাইনটুকু লিখলাম B1A1। কেন B1A1 লিখলাম, আমি আসলে অন্য আরেকটা ফিল্টার ইউজ করবো তো এই স্লাইডের মধ্যেই, তো ওই ফিল্টারের মধ্যে যেহেতু B2 আর A2 দিবে, এই জন্য আলাদা যেন নাম হয়, এই জন্য B1A1 নাম। এটা ভ্যারিয়েবলের নাম, এটা তো যে কোনো কিছু হতে পারে, তাই না, সেম হতে কোনো কথা নেই। এটা যদি করি সিম্পলি আমাকে বিআরএ দিয়ে দিবে। এখন দেখেন এই বারটা দিয়ে শুধুমাত্র লো পাস না, অন্যগুলো করা যায়। কিভাবে অন্যগুলো করা যায় সেটা যদি জানতে চান, ডকুমেন্টেশনটা খুলবেন, ডকুমেন্টেশন এক্সাম্পল দেওয়া আছে আরো।
হাই পাস ফিল্টার, লো পাস ফিল্টার, হাই পাস বা ব্যান্ড পাস, এগুলোর জন্য এক্সাম্পল দেওয়া থাকে। তো ওটা থেকে দেখে আপনার কাজের অনুযায়ী আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এখন আপনাদের যেটা আমি ইয়ে করতে চাচ্ছি, এই ফিল্টারটা যদি আমি রেসপন্স দেখতে চাই, এই ফিল্টারটা কিভাবে কাজ করছে, এটা ফ্রিকোয়েন্সি রেসপন্স ভালো কিনা, বা ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখতে চাই, তাহলে আমি কি করব একটু বলতে পারবেন? আমি ফিল্টারটা ডিজাইন হয়ে গেল, কিন্তু বি আর এ পেয়ে গিয়েছি, তো আমি এটার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা আমি দেখতে চাই। মানে ফ্রিকোয়েন্সি রেসপন্স মানে হচ্ছে একটা সিস্টেমের ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখতে চাই। আমি ম্যাথল্যাবে কি করব, কোন কমান্ডটা দেব? প্লট এটা দেখতেছিল স্যার। হ্যাঁ, আমরা প্লট ইউজ করবো, বাট আরেকটা ফাংশন আছে আমাকে যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা যে বের করতে, আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 3 তে শিখেছিলাম। ফিগার ফিগার দিয়ে তো ছবি আসে, বাট ছবিতে যে প্লট করব, কোশ্চেনটা ক্লিয়ার না। ফ্রিকোয়েন্সি জেট। ফ্রিকোয়েন্সি জেট বলে একটা ফাংশন ছিল, FREQ জেট, এরকম একটা ফাংশন। এটা দিয়েই তো আসলে ছবিটা আসে। তো ছবি তো আসবে হচ্ছে ফিগার বা প্লট, ওগুলা কমান্ড দিলে, ওগুলা বিষয় আলাদা। বাট আমি যে ফ্রিকোয়েন্সি রেসপন্স যে আনতে চাই, এটা করার জন্য কি FREQ জেট এই ফাংশনটা এটা ইউজ করা লাগতো না? এটা দিয়েই তো কি পাচ্ছি, ফ্রিকোয়েন্সি রেসপন্সের স্পেকট্রামটা পাচ্ছি। ভ্যালু গুলো পাচ্ছি। এইচ এ পাচ্ছি হচ্ছে এইচ ওমেগার মান, ডব্লিউ তে পাচ্ছি হচ্ছে ওমেগার মানগুলো। তো আমি যদি এই কাজটা করে দিই আর যদি প্লট করি, তারপরে এই কাজটা কেন করতেছি, এটা যখন ছবিটা দেখবো তখন একটু বুঝতে পারবেন, বা এখানে লেখাই আছে কেন করলাম। আমরা এখন ম্যাথল্যাবে একটু কোডটা দেখবো, ফ্রিকোয়েন্সি ডিজাইন। স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। এখন স্ক্রিপ্ট খুলি, ফিল্টার ডিজাইনটা দেখবো, অনলি ফিল্টার ডিজাইন। আগের সিগন্যাল গুলো তৈরি করা ওটা আমরা দেখছি না। ফিল্টার ওকে, আমরা বাটার ফাংশন ইউজ করব। বাটার ফাংশনে কি কি লাগে, ফিল্টার অর্ডার লাগে, আর লাগে হচ্ছে নর্মালাইজ কাট অফ ফ্রিকোয়েন্সি। ও আমাকে কি দিয়ে দিবে, বিআরএ দিয়ে দিবে। আমি বিআরএ লিখলাম, B1A1 কেন লিখছি না এগেইন, কারণ আমি এখানে একটাই ফিল্টার ডিজাইন করবো, FIR টা আমি করবো না। এন, এটা হচ্ছে ফিল্টার অর্ডার, এটা হচ্ছে টিউনিং এর বিষয়, নিজে টিউন করতে হবে এটা। WN, WN টা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই FS/2। আর প্রশ্ন হচ্ছে FC আর FS এর মানটা আমাকে সেট করতে হবে। FC কত, 1000 আমাদের প্রবলেমের জন্য। FS কত, কাউকে মনে আছে FS কত ছিল? 18,000। 18,000 ছিল, রাইট। এটা কিন্তু হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য, কারণ আমি ফিল্টারটা অ্যাপ্লাই করবো কার উপর, আমি একটা ডিসক্রিট টাইম সিগন্যালের উপর অ্যাপ্লাই করবো। তো এই জন্য এটা 18,000 দিতে হবে, ডিসক্রিট টাইম সিগন্যাল দিয়ে স্যাম্পল দিচ্ছি। এটা ডিজাইন হয়ে গেছে, একটু রান দিই। রান দিলে প্রোগ্রাম রান হয়েছে, বাট ভ্যালু আসছে না, কারণ ভ্যালু দেখার জন্য না যে বি এর মধ্যে কি আছে, বি এর মধ্যে কিছু ভ্যালু সেভ হয়ে এসেছে, এ এর মধ্যে কিছু সেভ হয়ে এসেছে। দেখেন বি এর মধ্যে কয়টা কোফিশিয়েন্ট আর এ এর মধ্যে কয়টা কোফিশিয়েন্ট, বি আর এ এর মধ্যে কোফিশিয়েন্ট কয়টা? তো পাঁচটা বোধ হয়। পাঁচটা মানে হচ্ছে আপনার xn, xn-1, xn-2 এভাবে করে xn-4 পর্যন্ত। ঠিক y এর ক্ষেত্রে কি yn-4 পর্যন্ত। এই যে হাইয়েস্ট ল্যাগ কত পর্যন্ত যেতে পারবে, এটাই হচ্ছে কি
ফিল্টারের অর্ডার ডিফাইন করে দেয়। আমি n এর মান 4 দেওয়াতে হচ্ছে n-4 পর্যন্ত আমার কোএফিসিয়েন্ট থাকতে পারবে, এটা আমি বলে দিচ্ছি, বা থাকতে হবে, কারণ n এর মান বেশি দিলে ওইটাও বেশি আসবে। আমি একটু প্লটটা দেখি কিরকম আসে। কোন ফাংশন ইউজ করব? z b, a, এরপর এখানে কিছু একটা দিতে হয়। কি দিতে হয়? কতগুলো কতগুলো ই নিব স্যাম্পল আমরা? 1000টা স্যাম্পল দেখতে চাই নাকি হচ্ছে কম দেখতে চাই? h, w, আমরা একটু এটা চলে যাই, প্লট করি। ABSH কেন নিলাম? ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড স্পেকট্রাম করব। কারেক্ট। স্যার এটা রিকোয়েস্ট ছিল স্যার, এই পার্টটা কি অফ মানে অফ করা যায় না স্যার? এটা অনেক কঠিন লাগতেছে। বুঝি নাই, মানে কঠিন বলতে কি, মানে অফ অফ মানে কি, এটা আর পড়বেন না? মানে এটা তো করে যাচ্ছি স্যার, এই পরীক্ষায় কি এগুলো পড়বে স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পড়বেন। আচ্ছা, এটা তো ইজি, আপনার জাস্ট খালি দুটো কিছু তিনটে চারটা ফাংশন নতুন শিখা লাগছে, এইটাই। বাট টেকনিক কিন্তু আগের মতোই, ফাংশন গুলো নতুন, বাট প্রসেসটা আপনার আগে জানেন যে কোনটার পর কোনটা করতে হবে। আচ্ছা, প্লটটা দেখি, ছবিটা দেখি। আচ্ছা, ভুল বলতেছে, কি ভুল? ওই যে বানান ভুল, ফাংশনের মাধ্যমে জেড ছিল। ছবি এসেছে, হয়েছে আমাদের লো পাস ফিল্টার। আমাদের এটাকে লো পাস ফিল্টার হয়েছে, জি স্যার। জি স্যার। বাট এটা কি আমার 1000 কাট অফ কি মনে হচ্ছে? এটাকে 1000 কাট অফ যে ফ্রিকোয়েন্সি, এটা কি দেখে বোঝার কোনো উপায় আছে? না স্যার। হ্যাঁ স্যার। কেন বোঝার উপায় নেই? কারণ আমাদের ওমেগা অ্যাক্সিস, যে এক্স অ্যাক্সিস, যেটা এক্স অ্যাক্সিসটা শুরু হচ্ছে কিসে? 0 থেকে শুরু, শেষ হচ্ছে কত? ওই যে পাই এর আগে। কারণ ও কোন রেঞ্জে দেখায়? ও দেখা হচ্ছে রেডিয়ান পার স্যাম্পল স্কেলে। এখন আমরা আসলে ডিজাইন করেছি কিসের স্কেলে? আমরা হার্টজের একটা আর যেছে এক্সপ্রেশন দিয়েছি না? তো আসলে আমি যদি ওই কাজটা করতে চাই, তাহলে আমাকে এই ডব্লিউটাকে কিভাবে দেখাবো? আমরা হচ্ছে কনভার্ট করে নেব। কিভাবে কনভার্ট করে নেব? ওই যে ফর্মুলাটা আমি দেখিয়েছিলাম, fs বাই 2 ইন্টু পাই, এটা করতে হবে। এটা করলে জিনিসটা কিসে এসে পড়বে? হার্টজে এসে পড়বে। আচ্ছা, এখন আমাকে বলেন তো, আমি এই ছবিটা দেখে কিভাবে বুঝবো যে 100 হার্টজে কাট অফ ফ্রিকোয়েন্সি এসেছে? ম্যাগনিটিউডের দিকে তাকালে বোঝা যায় যে কোন পয়েন্ট পর্যন্ত সেটা হচ্ছে গিয়ে 3dB পয়েন্টটা যখন সে দিকে করা শুরু হয়েছে স্যার তখন। আচ্ছা, যখন থেকে দিকে করা শুরু করে দিয়েছে তখন থেকে কাট অফ বলতে, তাহলে সে অ্যান্সার হচ্ছে এটা নাকি? করা শুরু হয়েছে। আচ্ছা, জি স্যার। অন্য কেউ? স্যার 3dB পয়েন্টটা দেখলে বুঝতে পারবো। 3 ডিবি পয়েন্ট, এই 3 ডিবি পয়েন্টটা কিভাবে বের করবো? এখানে এখানে তো আমি ডেসিবেল স্কেলে দেখছি, এখানে ম্যাগনিটিউড স্কেলে দেখছি। অ্যান্সারটা কারেক্ট, বাট এটা তো আমি ডেসিবেল স্কেলে না। 3 ডেসিবেলের সাথে একটা ইকুইভ্যালেন্ট ছিল অরিজিনালি 1/√2, যে ম্যাক্সিমাম মান থেকে তার 1/√2 পর্যন্ত যে অংশটুকু, সে কি কাট অফ রিজন ডিক্লেয়ার করবে। তো ম্যাক্সিমাম মান 1/√2 সমান কত? 0.7071। 7071। তো আমরা দেখি এই যে 999 যখন, তখন মোটামুটি 0.707 এর কাছাকাছি আছে। 1000 গেলে হচ্ছে একটু ইয়ে নিচে চলে যায়, 1008-এ, 999 ঠিক কাছাকাছি। তো আমি যদি আরেকটু ভালো করে ডিজাইন করতে পারতাম, তাহলে হয়তো এক্স্যাক্টলি 1000-এ কি আসতো, আমার কাট অফটা মিলে যেত। তো এটা দেখে আমরা কাট অফটা বের করতে পারি। এখন এখানে একটু খেয়াল করে দেখেন, রিজিয়নটা একটু ভালো করে খেয়াল করেন যে এখান থেকে বের হয়ে অনেক স্মুথলি নাম, কোনো রিপল কিন্তু আপনি অবজার্ভ করতে পারছেন। রিপল আছে কোনো? পাস ব্যান্ডে কোনো রিপল আছে? রিপল কিন্তু আপনার চোখে কিন্তু পড়ছে না, রিপল আসলে নাই, চোখে পড়ার মতো না, বুঝতে পেরেছেন? গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। এখন এটা আমার ফিল্টার অর্ডারটা বাড়িয়ে দিই, 4 না করে আমরা 10 করে দিই। দেখেন তো কি এসেছে, আগের থেকে কি ইমপ্রুভমেন্ট এসেছে?
এখন স্যার চোখে দেখলে বোঝা যায় যে কোথায় ইয়ে অনেক শার্প হচ্ছে, হয়েছে। অনেক শার্প। শার্প হয়েছে, ট্রানজিশনটা শার্প। আগে নাম তো আরো একটু পরে 2000-এর দিকেও অ্যাম্পলিটিউড ভালো থাকতো, গেইন থাকতো, এখন কিন্তু 2000-এর দিকেও গেইন নাই। বুঝতে পারছেন? গেইনটা আমার নাই। এখন এটা আমরা কত দিব এটা আসলে ডিপেন্ড করবে ওই যে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক চাই কি চাই না। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করেন যে এখানে এ আর বি কয়টা কোএফিসিয়েন্ট এখন? 11টা। দেখতে পাচ্ছেন? বি এ কয়টা? 11টা। কারণ কি আমি ফিল্টার অর্ডার কত দিয়েছিলাম? 10 দিয়েছিলাম। যেহেতু 10 দিয়েছিলাম এই জন্য 11টা এসেছে। তো ফিল্টার অর্ডার বেশি হলে আমার একটা সুবিধা যে আইডিয়ালের দিকে যাবে, একটা অসুবিধাও আছে। তখন আমার ইকুয়েশনটা কি হবে? একটু কমপ্লেক্স হয়ে যাবে। বেশি কোএফিসিয়েন্ট আমাকে ধরে রাখতে হবে হিসাব করার সময়। আমি এখন অর্ডার 2 দিই, 2 দিয়ে দেখি ডান দিই কি অবস্থা। এটা কি ইমপ্রুভ হয়েছে না খারাপ হয়েছে? খারাপের দিকে চলে খারাপ গেছে। হয়েছে স্যার। খারাপ হয়েছে স্যার। কারণ 1000-এ আগে গেইন আপনার গেইন 0.707-ই আছে, বাট এর আগ পর্যন্ত গেইন তো ডিক্রিজ করা শুরু করতে অনেক আগে থেকে ডিক্রিজ করা শুরু করে দিয়েছে। জি স্যার। তো এটা তো সমস্যা। 5 ব্যান্ড দিলাম ভালো কথা, কিন্তু 5 ব্যান্ডের মধ্যে যদি পুরোটাই হচ্ছে বাদ চলে যায় এইভাবে করে কেটে কেটে, এটা তো সমস্যা। আর স্টপ ব্যান্ডও দেখেন 2000-এ তো মান মাশাআল্লাহ অনেক ভালো, 0.2 এর মতো বসে আছে। যত মান যাচ্ছে আস্তে আস্তে কমছে। তো আসলে এইভাবে ফিল্টার অর্ডার চেঞ্জ করে আমি তখন একটা সুবিধা নিতে পারি। অর্ডার কম হলে কি সুবিধা? দেখেন আমার বি কয়টা মান আছে? 3টা মান। কারণ কি অর্ডারের মান 2, তো কোএফিসিয়েন্ট কয়টা থাকতে পারবে? 3টে থাকতে পারবে। এর মধ্যে দেখবেন যে 3টার মতো। আচ্ছা, তো এটা যে একটু সুবিধা কি, আমার ইকুয়েশনটা সিম্পল, বাট অসুবিধাটা কি আইডিয়াল ফিল্টারের মতো হবে না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে বলেন এই ফিল্টারটা আমি এখন একটা ডিসক্রিট টাইম সিগন্যালের উপর অ্যাপ্লাই করব, কিভাবে করব? ম্যাটল্যাবে কি লিখবো? ধরেন আমি এখানে হচ্ছে স্যাম্পলিং এর কোড লিখলাম, এখানে হচ্ছে স্যাম্পলিং এর একটা কোড লিখে ফেললাম। স্যাম্পলিং এর কোড করে আমি এক্সেল পেয়ে গেলাম। এক্সটি থেকে এক্সেল পেয়ে গেলাম এখানে কিছু কোড লেখার ফলে। তো আমার এখানে হচ্ছে একটা এক্স বলে ভ্যারিয়েবল তৈরি হয়ে আছে। এখন আমি এখানে ওই এক্স সিগন্যালের উপর এই ফিল্টারটা অ্যাপ্লাই করতে চাই। আমি কি লিখবো ম্যাটল্যাবে? কে বলতে পারবেন? হাত তুলুন। স্যার প্রশ্নটা আরেকবার বলবেন স্যার? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আমার কোডের মধ্যে ধরেন এক্স ভ্যারিয়েবলের মধ্যে একটা সিগন্যাল তৈরি হয়ে আছে, যেটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। এখন আমি করতেছি কি এই ডিসক্রিট টাইম সিগন্যালটাকে আমি একটা ফিল্টারের মধ্যে ইনপুট দিচ্ছি। কোন ফিল্টার? এই যে যেটা আমরা ডিজাইন করলাম, এই যে বি আর এ বাটার দিয়ে কোএফিসিয়েন্ট গুলো আছে, এই ফিল্টারের উপর আমি ইনপুট দিব এক্সটাকে। এখন একটা আউটপুট পাবো না? ইনপুট দিলাম একটা সিস্টেমের মধ্যে, একটা আউটপুট পাবো। আমি ম্যাটল্যাবে কি কমান্ড ইউজ করব সেটা আমি জানতে চাচ্ছি। যারা বলতে পারবেন একটু হাত তুলুন। ম্যাটল্যাবে কি লিখলে আমি আউটপুটটা ক্যালকুলেট করতে পারবো সেটা আমি জানতে চাই। ম্যাটল্যাবে আমি আউটপুট পেতে চাই একটা নির্দিষ্ট ইনপুটের জন্য, এক্স এর জন্য। এক্সটা হচ্ছে স্যাম্পল ভ্যালু সিগন্যাল, যেটা আমি তৈরি করে রেখেছি ম্যাটল্যাবে এক্স হিসেবে। ম্যাটল্যাবে কি লিখলে আমি এখন ওই ফিল্টারটা অ্যাপ্লাই করার পর যে আউটপুটটা আসার কথা সেটা আমি পাবো? ওকে, দুইজন হাত তুলেছেন, যে সুযোগ দিচ্ছি। তো 71 বলেন। স্যার এটা হচ্ছে গিয়ে আমি ওই ফাংশনটা ঠিক ভুলে গেছি। একটু আগে আমরা যে দেখছিলাম একসাথে দুইটা ফাংশন আমরা ডিক্লেয়ার করছি, ওটা কোনটা কথা বলেন? এই যে একটু আগে আমরা একসাথে যে দুইটা ফাংশন হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করলাম, দেখলাম এর আগে এক্সাম্পলে। আচ্ছা, না না ওইটা না, ওইটা। আচ্ছা, আব্দুল কাইম। স্যার ওই রকমই তো স্যার, ফিল্টার এফএফটি যে স্যার, এই যে এফএফটি শিফট ওইটা নাকি স্যার? না, আমি এফএফটি শিফট আউটপুট মিন্স হচ্ছে আমি একটা ইনপুট দিলাম এক্স এন, এটা থেকে যে আউটপুটটা পাবো ওয়াই এন, আমি ওয়াই এনটা দেখতে চাই, ওয়াই এনটা পেতে চাই, সেটা আমি জানতে চাচ্ছি।
আমি তো ফুরিয়ার ট্রান্সফর্ম করতে বলিনি, ট্রান্সফর্ম করতে বলিনি আমি। একটা টাইম ডোমেন সিগন্যাল আছে, এর মধ্যে অপারেশন করব। ওকে, মনে হয় না বলতে পারবেন। লোপাস ফিল্টার সিস্টেমে আমরা ইনপুট করব। হ্যাঁ হ্যাঁ, কিভাবে দেবো ওটা, ম্যাথল্যাবে কিভাবে লিখবো? ওটাই কিভাবে লিখবো? ওকে, ইম্পালস হিসাবে কাছাকাছি গেছেন, পুরোটা বলতে পারলে ভালো, তো সমস্যা নেই। আচ্ছা বলছি আমি, সেটা হচ্ছে আপনাকে দেখেন একটা এলটিআই সিস্টেম ডিজাইন করে ফেলেছেন না, এটা একটা সিস্টেম ডিজাইন হয়ে গেছে। সিস্টেমের কি জানা আছে আপনার কাছে বলেন তো? ইম্পালস রেসপন্স জানা আছে? হ্যাঁ কোথায় জানা আছে ইম্পালস রেসপন্স? কই জানা? স্যার, উপরে যদি আমরা ডিক্লেয়ার করি, মানে ওটা তো ডিক্লেয়ার করলে অবশ্যই পাবেন, বাট এখানে কি অলরেডি জানা আছে সেটা জানতে হবে। বি আর এ জানা, বি আর এ এর পরিচয়টা কি? সিস্টেমটার ইকুয়েশন, ইকুয়েশন কোএফিসিয়েন্ট গুলো। কোফিশিয়েন্ট গুলো। হ্যাঁ, এখন আপনার যদি কোফিশিয়েন্ট জানা থাকে, আপনি কি সিস্টেমের আউটপুট বের করতে পারবেন না? জি স্যার, ফিল্টার ফাংশন ইউজ করে ফিল্টার ফাংশন ইউজ করে। ইম্পালস রেসপন্স দরকার আছে এখানে? ইম্পালস না, রেসপন্স তো আমার আলাদা আগে করে তো বের ডিক্লেয়ার করা। করা আছে। জি স্যার, না স্যার, দরকার আমি নাই। ইম্পালস রেসপন্স যদি বের করে নিই, তখন আমি ইম্পালস রেসপন্সের সাথে কনভলিউশন ইউজ করে আমি বের করতে পারবো। বাট আমার এখানে কি ফিল্টারের করার জন্য যে এ আর বি প্রয়োজন, ইকুয়েশনটা পরিচয় প্রয়োজন, সেটা আমার অলরেডি করে দিয়েছে। তো আমি কি করবো? সিম্পলি ফিল্টার বি এ সিম্পলি ফিল্টার ফাংশন ইউজ করব। দিব, লাস্টে কি দিব? ইনপুট সিগন্যাল এক্স, এটা করলে কি পাবো? ওয়াই পাবো। এখন কথা হচ্ছে, আমি এখানে কি এক্স থেকে তৈরি করে রেখেছি? এক্স তো তৈরি করিনি, এক্স তৈরি করতে হবে। কোথা থেকে তৈরি করবো বলেন তো? ওই যে স্যাম্পলিং এর কোড থেকে। স্যাম্পলিং থেকে। ওকে, তারপর যে ফিল্টার করি, তারপর ওই যে আরেকটা কিছু ইনপুট করতে হয়, মনে আছে আপনাদের? এন ওয়াই সমান কি লিখতে হয়? এক্স ওয়াই। এন এক্স লিখতে হয়। ওকে, আচ্ছা, ওটা জরুরি না, কারণ আসলে আমরা যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করবো, এটার উপর দিয়ে কোনো কিছু লাগে না। এটা এখন যেটা করবেন, আসলে এটা আপনারা এখন করবেন না, মানে আমার ক্লাস শেষ, আপনাদের কাজ খানিকটা। স্পেকট্রাম অফ এক্সটি বের করবেন, আর হচ্ছে স্পেকট্রাম অফ ওয়াইটি বের করবেন। স্পেকট্রাম অফ এক্সটি বের করবেন, আর কি স্পেকট্রাম অফ ওয়াইটি বের করবেন। স্পেকট্রাম মিনস ম্যাগনিটিউড স্পেকট্রাম। কিভাবে করবেন? ওই যে 3-4টা লাইন আমি কোড লিখে স্লাইডে দেখানো আছে, ওগুলোই টাইপ করবেন। জাস্ট খালি এক্সটি করার সময় কাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করবেন? অরিজিনাল এক্সএন কে, মানে যে এক্সএন যেটা তৈরি করেছেন ডিসক্রিট টাইম স্যাম্পল, আর ওয়াইটি তো নাই, আসলে ওয়াইএন আছে। তো স্পেকট্রাম অফ ওয়াইটি আসলে কি হবে? ওয়াইএন কে ফুরিয়ার ট্রান্সফর্ম করে যেটা পাই, সেটার কোডটুকু লিখবেন। তো আপনার দুটো ছবি আসবে। তো দুটো ছবি যদি এসে থাকে, তাহলে আপনার ছবিটা কিরকম আছে সেটা আমি দেখাবো কিছুক্ষণ পরে। তো আপনাদের কাজটা একটু আমি বলি, আপনাদের কাজটা কি দেখেন। এখানে কিছু অংশ হচ্ছে ইনকমপ্লিট আছে না? এখানে কিছু অংশ ইনকমপ্লিট, জি স্যার। তারপর স্পেকট্রামের অংশে ইনকমপ্লিট, ছবি আঁকার জন্য কমপ্লিট। মানে কোড গুলো দেওয়া আছে স্লাইডের মধ্যে, আপনার কাছ থেকে ওখান থেকে তুলে এনে বসিয়ে এই কাজটা করতে হবে। তো আপনাদের কাজ হচ্ছে এই জিনিসটা কমপ্লিট করা। কমপ্লিট করা মানে হচ্ছে এই ছবি দুটো আন, লাস্টে দুটো ছবি, ইনপুট সিগন্যাল স্পেকট্রাম, আর ফিল্টার করার পরে যে আউটপুট সিগন্যালটা পাবেন সেটার স্পেকট্রাম। স্পেকট্রামের মধ্যে পার্থক্য আসে, কিন্তু পার্থক্য আসা উচিত। কেন আমরা এত কষ্ট করে ডিজাইন করেছি? দেখা যাবে কি 2500 হার্টজের কম্পোনেন্ট গুলো ভ্যানিশ হয়ে যাবে, অনলি 600 হার্টজের কম্পোনেন্ট গুলো থাকবে। এটা হচ্ছে পার্থক্য, দেখা যাবে ছবিটা দেখে। কাজটাকে বুঝতে পেরেছেন? জি স্যার, ওকে, দুইটা কম্পেয়ার করব আমরা শুধু। হ্যাঁ, মানে আগে ছবিটা আনবেন, ছবিটা আনলে তারপর কম্পারিজনের কাজ। ওকে, একটা কাজ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হোম টাস্ক, মানে রিপোর্ট প্রবলেম না, এটা বাসায় করবেন। বাসায় করে আমাকে একটা মেইল করতে হবে। এখন প্রথম 10 জন যদি ঠিকভাবে অ্যান্সার দিতে পারেন, বা মেইলটা যদি ঠিক হয়ে থাকে অ্যান্সারটা,
বা আপনারা কোড করে যে চালিয়ে যদি ঠিকভাবে আনতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য ক্লাস পারফরমেন্সে যে অলরেডি 20 আছে ওটার মানে সেটার মধ্যে আপনার 5 মার্কস যোগ হয়ে যাবে, 5 মার্কস অ্যাডিশনাল পাবেন আর কি। তো আপনার যদি অ্যাকচুয়ালি 15 থাকে, 15-র সাথে 5 পেয়ে যাবেন, 20 হয়ে যাবে। আর যদি 17 থাকে তাহলে তার 5-এ 22 হবে না, তার 20 হবে। আর যদি পারফরমেন্স যদি খারাপ থাকে, ক্লাসে খুব কম কম কথা বলে থাকেন, চুপচাপ থাকেন, তাদের কিন্তু পারফরমেন্সের মার্কস কিন্তু কম আসতেছে, তারা কিন্তু ক্লাসে পার্টিসিপেট করছেন না, ইন্টারাকশন কম করছেন। স্যার ইন্টারেকশন তো আছে স্যার। হ্যাঁ আছে না, আছে, ওই তো প্রশ্ন করলে ইন্টারাকশন হয়, বাট ওই আপনাদের এখানে কারা কারা ইন্টারাকশন করে এটা কিন্তু মোটামুটি আমার আইডিয়া হয়ে গেছে। মানে প্রতিদিনই আমি ক্লাসে মাঝে মাঝে কিন্তু আমি লিখে রাখি কার কত রোল। এই জন্য দেখবেন অনেক সময় কাউকে জিজ্ঞেস করি, কিন্তু ওই রোল ভুলে গেলে জিজ্ঞেস করি, কনফার্ম হয়নি। এখন ওইভাবে কিন্তু ঠিক আমি যেটা দেখেছি প্রতিটা সেকশনই গুটি কয়েক থাকেন, আর বাকিরা কিন্তু সবাই চুপচাপ বসে আছেন ব্যাকগ্রাউন্ডে, অথবা নাও থাকতে পারেন। তাদের জন্য মার্কস কিন্তু খুবই কম, এখানে মার্কস কিন্তু খুবই কম আসছে এখানে। এনিওয়ে, এই অ্যাসাইনমেন্ট না আসলে হোম টাস্কটা বাসায় করে রান দিয়ে আমাকে মেইল করে দেখাবেন যে আপনার ছবিটা আসছে এরকম, এই কি ছবি আসছে আমি ছবিটা দেখাবো কিরকম ছবি আসবে। স্যার ডট এম ফাইলটা মেইল করব। না না না, ছবি ডটেম তো থাকবে অবশ্যই, হ্যাঁ ডটেম থাকবে এবং ছবিটা থাকবে আর কি। ফার্স্ট 10% আপনাদের সেকশনে যতজন আছে তার মধ্যে 10 জন যদি দেন, প্রথম 10 জন কারেক্ট হলে প্রথম 10 জন হচ্ছে 5 পেয়ে যাবেন। স্যার ফার্স্ট 10% বুঝলাম না, সবাই দিলে কি হবে স্যার? ওই তো সবাই দিলেন, মানে আগে দেন, সবাই তো দিতে পারেন তাই না, মেল তো ওপেন, যে কেউ দিতে পারে তাই না। প্রথম 10 জন যারা আগে জমা দিবেন তারা 5 পাবেন, বাকিরা কিছু পাবেন না। আচ্ছা বুঝতে পারছেন? মেইলটা কিভাবে করব স্যার? মেইল হচ্ছে ওই আমাদের ক্লাসের জন্য যে সাবজেক্ট রোল আইডি দিয়ে যে লিখতে হয় আর কি, সেম রুল। ক্লাস রিলেটেড প্রশ্ন না, এটা ক্লাস রিলেটেড মেইল। তো হচ্ছে যে ফরম্যাটটা দেওয়া আছে সেই ফরম্যাটে। ওকে, প্রথম 10 জন আগে আগে করে ফেলেন, আজকের মধ্যে দিয়ে ফেলার ট্রাই করেন। হ্যাঁ বলেন, কে জানি কিছু বলতেছেন। বলেন। হ্যালো, আচ্ছা আচ্ছা, এটা রেসপন্সটা আমরা যদি আঁকি ঠিকভাবে, আমরা কিন্তু এটা দেখেছি ম্যাগনিটিউড রেসপন্স ডিজাইন ফিল্টারের অর্ডার চেঞ্জ করলে কিরকম ইফেক্ট হয় আমরা দেখেছি। আইডিয়াল ফিল্টারের দিকে যান, তারপর এখানে ফিল্টার ফাংশন ইউজ করার পরে স্পেকট্রামটা এরকম, এটা কিন্তু আউটপুট সিগন্যাল স্পেকট্রাম, বুঝছেন? আউটপুট সিগন্যাল Y1T নাম দিয়েছে কারণ হচ্ছে এই স্লাইডে আমরা FIR ফিল্টার ইউজ করেছি, এই জন্য এটাকে আলাদা করে Y1 বোঝাচ্ছে। Y1T দিব। স্পেকট্রামটা একটু ভালো করে খেয়াল করেন, এখানে পিক কিন্তু কমে গেছে। আগে পিক কয়টা ছিল? 4টা ছিল, এখন পিক কয়টা? 2টো। কোন পিকটা হচ্ছে নাই হয়ে গেছে? কোন পিকটা ভ্যানিশ হয়ে গেল? 600 গুলো 600 গুলো। আমি কাট অফ ফিল্টার কত দিয়েছি? 1000 হার্টজ না? না স্যার, কাট অফ ফিল্টার হচ্ছে 1000 হার্টজ। তো আমি বাদ দিচ্ছি কোন কম্পোনেন্ট গুলো? বাদ দিচ্ছি হচ্ছে 1000 এর বড়গুলো, ছোট 1000 এর পরে যায়। 1000 এর বড়গুলো। আমি লো পাস ফিল্টার ডিজাইন করলাম না, জি স্যার। 600 হার্টজে কাট অফ ফ্রিকোয়েন্সি যেহেতু 1000, তো 1000 এর এই যে অংশটুকু গুলো থাকবে, 1000 এর বাকি অংশগুলো কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। তো এতটুকু পর্যন্ত পাস, এগুলো সব কি কাটা, পুরোটাই বাদ হয়ে যাওয়ার কথা। এখন একটু ছবিটা একটু খেয়াল করি, আপনাদের চোখ যাদের ভালো বা স্ক্রিন যদি খুব ভালো থাকে তারা মনে হয় একটা জিনিস খেয়াল করেছেন। জি স্যার, নিচে টুকু একটু ইয়ে আছে স্যার, মানে নিচে এক্স অ্যাক্সিস আছে কি আছে স্যার, এই যে জিরোর মাইনাস 0.2 থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে, আবার স্যার 0 তে গেছে স্যার। হ্যাঁ না, এই যে এইখানে কিছু জিনিস হচ্ছে, জিনিসটা আছে যে ফাঁকা ফাঁকা। জি স্যার, মাঝখানে একটু হ্যাঁ, এই জিনিসটা আসলে কিছু করার নেই। এটা হচ্ছে আপনি যেহেতু ডিসক্রিট ভ্যালু নিয়ে অ্যাপ্রক্সিমেশন করার চেষ্টা করতেছেন, জিনিসটা আপনার এরকম
একেবারে কন্টিনিউয়াস সিগন্যালের মতো স্মুথ হবে না, ওখানে কিছু এরকম আপনার আলাদা ভ্যালু আসবে, এটা আপনার হাতের উপর নাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে ওটাতে আমার বেশি ইনফরমেশন নষ্ট হচ্ছে না, কারণ আমি কিন্তু এটা বুঝতে পারতেছি যে এটার মধ্যে কি আছে, ওই 600 হার্টজের কম্পোনেন্টটা এক্সিস্ট করতেছে, এটা তো কোনো সন্দেহ নেই। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার 2500 হার্টজে অ্যাকচুয়ালি কোনো কিছু পাওয়ার কথা না, কিন্তু দেখেন ভালো করে দেখলে এখানে কিন্তু একটা ছোট একটা পিক আছে, এক্স্যাক্টলি এখানে, খুবই ছোট। জি খুবই স্যার, অনেক। ছোট, খুবই ছোট। জি স্যার। এটা কেন আছে? এখানে স্যার বুঝেছি শেষ হয়েছে। না না, এখানে আমি বুঝতে পারিনি। এটা আসলে আসার কারণ হচ্ছে দেখেন আমার 2500 হার্টজ থেকে গেইন কি জিরো? না, এক্সাক্ট জিরো না। এক্সাক্ট জিরো কিন্তু না, 2500 হার্টজে কিন্তু গেইন আছে, গেইন আছে না, জি সামান্য স্যার। হলেও নন জিরো ভ্যালু। তো আপনার কিন্তু সিগন্যাল আসলে এক্স্যাক্টলি জিরো করে দিতে পারছে না, জিরো মতো হচ্ছে, জিরোর মতো করার ট্রাই করি, এবার এক্স্যাক্টলি জিরো কি হচ্ছে, জিরো হচ্ছে না। তো জিরো যদি হচ্ছে না, তো ম্যাগনিটিউড কি থাকবে, নেগলিজিবল হলেও থাকবে, একটা ভ্যালু থাকবে ক্লোজ টু জিরো। ক্লোজ টু জিরো। বাট এটা আপনি ওই যে যখন চোখে যখন দেখাবেন, এটা যদি বড় দূর থেকে কেউ দেখে, তার কাছে কিন্তু ওই জিনিসটা চোখে পড়বে না। এখন এটা আমি কিভাবে কমাতে পারি? এটা যত কম তত ভালো, কারণ আমি তো ওটা কি নয়েজ না, ওটা তো আনএক্সপেক্টেড পার্ট অফ দ্য সিগন্যাল, আমরা তো ওটাকে অ্যাভয়েড করার জন্য তো ফিল্টার ডিজাইন করি। তো এটা যেন কম থাকে, এটাই হচ্ছে আমার ফিল্টারের মেইন অবজেক্টিভ। এখন এই জিনিসটা হচ্ছে কমাতে গেলে আমার ফিল্টারটা একটু আর শার্প কাট অফ করতে হবে, তাহলে একটু সুন্দর মতো আসবে। এখন আপনাদের কাজ হচ্ছে না, আপনাদের কাজ হচ্ছে সিম্পলি এই ছবিটা আনা, আর হচ্ছে কোন ছবিটা আনা, এই ইনপুট সিগন্যালের জন্য এই দুটো ছবি, এই দুটো ছবি আনতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের ওই টাস্কটা কমপ্লিট। আচ্ছা, এটা ইজি, এটা জাস্ট খালি কোড লিখে লিখে এন্টার দিবেন। আমি স্লাইডটা দিয়ে দেবো, স্লাইডটা দিয়ে দিয়ে হচ্ছে বসিয়ে দিবেন ওখানে জায়গা মতো। আর এখানে একটা জিনিস বলতে চাচ্ছিলাম, যেটা আসলে বলা হয়নি আপনাদের, এই যে লো পাস ফিল্টার, এটা দেখেন লো পাস ফিল্টার আমি কাট অফ ফ্রিকোয়েন্সি আমি সেট করে দিলাম, অর্ডার কে সেট করে দিলাম, আপনি সেট করে দিলেন, মানে আমি বা প্রোগ্রামার সেট করে দিচ্ছে। বাট এটা একবার সেট হয়ে গেলে কিন্তু বিআরএ কি ফিক্সড হয়ে যায় না? বিআরএ তো ফিক্সড, এটা তো তখন ডিফাইন্ড। এখন এই জিনিসটা আপনার ফিল্টারটা হয়ে যায় হচ্ছে কি ডিটারমিনিস্টিক ফিল্টার হয়ে যায়, মানে ফিল্টারের প্যারামিটার কখনো চেঞ্জ হয় না। বাট কোনো কোনো সময় হয় কি, আপনার ইউজার যে ইনপুট দিচ্ছে, এক্সএন দিচ্ছে, এক্সএন এর পরিবর্তন দেখে অনেক সময় ফিল্টার নিজে নিজে তার প্যারামিটার চেঞ্জ করতে পারে, নিজে নিজে প্যারামিটার চেঞ্জ করতে পারে। ওই ধরনের ফিল্টারকে বলা হয় হচ্ছে অ্যাডাপটিভ ফিল্টার বলা হয়। কেন অ্যাডাপটিভ ফিল্টার বলা হয়? কারণ সে হচ্ছে ইনপুট সিগন্যালের সাথে অ্যাডাপ্ট হওয়ার একটা চেষ্টা করে। কারণ ওই ফিল্টারে কিন্তু প্যারামিটার গুলো কি হয়, ফিক্স থাকে না, প্যারামিটার গুলো কিন্তু কন্টিনিউয়াসলি কি হয়, চেঞ্জ হতে থাকে। বাট আপনারা যে ফিল্টারটা আমি দেখালাম লো পাস ফিল্টার, এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা কখনোই চেঞ্জ হবে না, এটা অলওয়েজ ফিক্স থাকবে। মানে অ্যাডাপটিভ ফিল্টার এগুলো কোথায়, এটা আপনারা যখন আসলে আরেকটু অ্যাডভান্স কোর্সে যাবেন, তখন ওগুলো একটু সম্বন্ধে আইডিয়া পাবেন যে অ্যাডাপটিভ ফিল্টার কিভাবে ডিজাইন করতে হয়। আপনার লো পাস ফিল্টার ফিক্স সিস্টেম কিভাবে ডিজাইন করতে হয়, এটা আপনারা আজকে শিখলেন, অ্যাডাপটিভ ফিল্টার সিস্টেম ডিজাইন করা শিখেন নাই। ওকে, এই এক্সপেরিমেন্টে কোনো রিপোর্ট প্রবলেম নেই, কোনো হোমওয়ার্ক প্রবলেম নেই, মানে হোমওয়ার্ক বলতে আর কি ওই রিপোর্ট লেখার মতো ওরকম কোনো প্রবলেম নেই, বাট হচ্ছে ছোট একটা টাস্ক, কোডগুলো নিজে নিজে লিখে এন্টার দিবেন, এই অঙ্কটুকু লিখতে হবে ছবি আঁকা। ফিল্টারটা স্যার কি এই পার্টটায় স্যার একটু প্রবলেম আছে আমার। হ্যাঁ বলেন। স্যার ওই যে ওমেগার যে লাইনটা, এইটাই স্যার ওই যে মাইনাস পাইটা স্যার একটু বুঝি। মাইনাস পাই, হ্যাঁ ওই রেঞ্জটাকে হচ্ছে 0 থেকে 2 পাই থেকে মাইনাস পাই থেকে পাই শিফট করে দেওয়া হচ্ছে। মানে হচ্ছে ভ্যালু আপনি যদি ধরেন আপনাকে বলা হয় আপনি 200-তে আপনি একটা নাম্বারে পেয়েছেন, ধরেন ওটা রেঞ্জটা হচ্ছে 110 থেকে 200-র মধ্যে একটা নাম্বার আছে, 110 থেকে 200-র মধ্যে একটা নাম্বার আপনার কাছে আছে, 110 থেকে 200 যে কোনো নাম্বার হতে পারে। এখন আপনি করবেন না আমি 110 থেকে তো 200 এটাকে তো বারবার এত কষ্ট করে রিপ্রেজেন্ট করবো না, আমি এটাকে ধরে 0 থেকে 90-তে আমি রিপ্রেজেন্ট করতে পারি, কারণ 110 থেকে 200 এটা কি 0 থেকে 90। এখন এর মধ্যে একটা যে কোনো নাম্বার বলেন,
কত একটা বলেন, হ্যাঁ 150। আপনি করবেন কি, এই যে এর ভিতরে যে কোনো নাম্বারই আসে না কেন ওই সংখ্যাটা থেকে কত বিয়োগ করে দিবেন, 110 বিয়োগ করে দিবেন। তাহলে কি হয়ে যাবে, সেম স্কেলে এসে পড়বে, এক্স্যাক্টলি সেম ডিস্টেন্সে এসে পড়বে। আপার আপার লিমিট শিফট হয়ে গেছে, লোয়ার লিমিটও শিফট হয়ে গেছে। তো অটোমেটিক্যালি ভিতরের ভ্যালুগুলো কি হয়ে যাবে, ওইভাবে শিফট হয়ে যাবে যদি আমি সমান পরিমাণ বিয়োগ করে দিই। তো এই জন্য আমরা পাই দিয়ে বিয়োগ করেছি, কারণ আমি আপার রেঞ্জ আর লোয়ার রেঞ্জ গুলোকে পাই পরিমাণ কমিয়ে দিচ্ছি, এই জন্য পাই বিয়োগ। এই জন্য স্যার আমরা 2 পাই ডিভাইডেড n মাইনাস পাই দিলাম। না, মাইনাস পাই দিয়েছে এই কাজটা করার জন্য। আর 2 পাই/n তো আমার ইয়ে অরিজিনাল ফর্মুলাতে ছিল, এটাতে এই যে অরিজিনাল ফর্মুলা বলতে 0 2 পাই/n 2 পাই/n এটা অরিজিনাল ছিল, মাইনাস পাইটা এসেছে রেঞ্জ ইন্টারচেঞ্জ করার জন্য আর কি। ওকে স্যার। ওকে, 71 কিছু বলতে গেছিলেন মনে হয়। স্যার রেকর্ডটা স্যার এরপরে দিয়ে দিলেই ভালো হয় স্যার। আজকে বিকালে পেয়ে যাওয়ার কথা আর কি, যদি সমস্যা না থাকে আর কি, পেয়ে যাবেন। স্যার প্রবলেমটা আরেকটু দেখাই দিলে ভালো হতো, মানে কাজটা স্যার মানে কাজটা হচ্ছে ছবিগুলো আনবেন, ম্যাগনেটিক স্পেকট্রামটা আনবেন, ম্যাগনেটিক মানে ইনপুট সিগন্যাল থেকে স্যাম্পল করার পর যে ডিসক্রিট টাইম সিগন্যাল পেলাম সেটা হচ্ছে ছবিটা কিরকম আসবে স্পেকট্রাম, সেটা করবেন। কিভাবে করবেন, এই যে কোড দেওয়া আছে এখানে, এই কোডটা লিখবেন দেখে দেখে, তারপর একটা ফিল্টার অ্যাপ্লাই করবেন। ফিল্টার অ্যাপ্লাই করার পরে এইভাবে ফিল্টার অ্যাপ্লাই করবেন, ফিল্টার ফাংশন দিয়ে, তারপর ফিল্টারের স্পেকট্রামটা দেখবেন। ইভেন ফিল্টার স্পেকট্রাম করার জন্য যে কি করতে হবে ওটার কোডও এখানে দিয়ে দেওয়া আছে। আপনার আসলে কোনো কাজই নিজের করা না, জাস্ট খালি দেখে দেখে স্লাইডটা দেখবেন, ম্যাথল্যাবে কোডটা লিখবেন। ও স্যার তার মানে প্রথমে একটার জন্য একটা করব, আবার ফিল্টারের প্রোগ্রাম দিয়ে আরেকটা করব। ফিল্টার করার পরে হ্যাঁ সেম স্ক্রিপ্টে, একটা স্ক্রিপ্টের মধ্যে ইনপুট সিগন্যাল আর আউটপুট সিগন্যালের ছবি। স্যার তারপর কি আপনাকে মেইল করা লাগবে? আমাকে মেইল করবেন। স্যার একবার একটু কোডে গেলে ভালো হয় স্যার। যাচ্ছি, এই যে মাঝে স্যাম্পলিং এর পার্টটুকু এটা মিসিং, এটা দেওয়া হয়নি, এটা আপনাদের লিখতে হবে। তারপর স্পেকট্রাম অফ এক্সটি, স্পেকট্রাম অফ ওয়াইটি, এটা সেম স্ক্রিপ্টই, এই কাজটা করতে হবে। 67 বলেন, এখানে কোনো প্রশ্ন? না স্যার, ওইটা আরেকবার একটু দেখে নিলাম স্যার, ওই যে যেটা বললেন এখনই ওইটা নিয়ে। এটা এই সিকোয়েন্সে ফলো করতে হবে এমন কথা নাই, আপনার যে স্লাইডটা দেওয়া হবে স্লাইডটা হচ্ছে ওইভাবেই করার, মানে কাইন্ড অফ হচ্ছে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে কি করতে হবে, কোড লেখা আছে, আপনি জাস্ট খালি দেখে দেখে টাইপ করবেন, এটাই কাজ। ওকে ওকে স্যার। আচ্ছা, এখন হচ্ছে ওই যে পরীক্ষা নিয়ে কি প্রশ্ন কি ধরনের প্রশ্ন, একটা হিন্ট ওখানে দিয়ে দেওয়া আছে। আর যদি ডিটেলস আরেকবার ডিসকাশন করতে আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করতে পারবো। নেক্সট ক্লাস মিন্স হচ্ছে আপনাদের সাথে শনিবার দিন একটা ইয়ে আছে, ক্লাস আছে, ওখানে আমি ডিসকাশন করতে পারবো জিনিসটা। মেনলি হচ্ছে আপনাদের সিম্পল জিনিস, আপনারা যেগুলো পড়েছেন সেখান থেকে প্রশ্ন করা হবে, ল্যাবে যদি এক্সপেরিমেন্ট গুলো কিভাবে করে থাকেন। প্রশ্ন খুবই ছোট, বেশি হাতে কলমে কিছু লেখার নাই, 1 পেজ 2 পেজের মধ্যেই অ্যান্সার শেষ হয়ে যাবে পুরো কুইজ। স্যার কুইজে কি কোড লিখতে হবে? হ্যাঁ, ছোট কোড, বড় কোড না।